এবারে আসছি আমাদের মেটাবলিজম বিষয়টি বোঝার জন্য। বায়োমলিকুলের এই পার্ট থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। হোয়াট ইজ মেটাবলিজম? মেটাবলিজম অর্থাৎ এতক্ষণ আমরা যে আলোচনাটা করে নিলাম, অর্থাৎ প্রত্যেকটা বায়োমলিকুলের মাইক্রোফর্ম, ম্যাক্রোফর্ম, মাইক্রোফর্মের নাম বলে দিচ্ছি, অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারলস, এগুলো হচ্ছে প্রত্যেকটা মাইক্রোফর্মে। ম্যাক্রোফর্মে কোনটা? প্রোটিন, দেন কার্বোহাইড্রেট, দেন ফ্যাট। তারপরে আমরা নিউক্লিওটাইডের স্ট্রাকচারগুলো পড়লাম, নিউক্লিক অ্যাসিড পড়লাম। নিউক্লিক অ্যাসিড ইজ দ্য নিউক্লিক অ্যাসিড হচ্ছে ম্যাক্রোফর্ম, নিউক্লিওটাইড মাইক্রোফর্ম। এটা এই সমস্ত জিনিসগুলো আমাদের বডিতে আছে। এবার এই বডিতে এই জিনিসগুলো সবসময় মনে রাখবে একটা স্ট্রাকচারাল ফরমেশনের চেঞ্জ হচ্ছে, অর্থাৎ কোনো কিছু দুটো রিয়াকশন, দুটো জিনিস জুড়ছে অথবা ভাঙছে, জুড়ছে ভাঙছে, জুড়ছে ভাঙছে। এইভাবে আমার বডিতে একটা কন্টিনিউয়াস প্রসেস চলে যাচ্ছে। এই প্রসেস, এই যেটা কনস্ট্রাকটিভ ডিস্ট্রাকটিভ, কনস্ট্রাকটিভ ডিস্ট্রাকটিভ কন্টিনিউয়াস হচ্ছে। শুধু কনস্ট্রাকটিভ 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 না, শুধু ডিস্ট্রাকটিভ 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 না। এই যে কনস্ট্রাকটিভ অ্যান্ড ডিস্ট্রাকটিভ দুটো রিয়াকশনই পরপর কোনো কিছু জুড়ে আমাদের মেটাবলিজম। একেবারে তোমাকে লাইটলি বললাম আগে। তাহলে একটাকে বলা হয় হচ্ছে, বাংলায় যারা শুনছো তাদের জন্য বলে উপচিতিমূলক বিক্রিয়া এবং অপচিতিমূলক বিক্রিয়া। যারা ইংলিশে শুনছো তাদের জন্য অ্যানাবলিক রিয়াকশন অ্যান্ড ক্যাটাবলিক রিয়াকশন। অ্যানাবলিক মানে কোনো কিছু জুড়ে কোনো একটা বিগার মলিকুল তৈরি হয়, অর্থাৎ স্মল 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 মাইক্রো 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 মাইক্রোফর্ম জুড়ে যখন একটা ম্যাক্রোফর্ম হলো, সেটাই হয়ে গেল অ্যানাবলিক রিয়াকশন। আবার একটা ম্যাক্রোফর্মে দেওয়া আছে, প্রোটিন ফর্মে ম্যাক্রোফর্ম, সেটাকে যখন তুমি এনজাইম দিয়ে ব্রেক 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 করে মাইক্রোফর্মে নিয়ে আসছো, সেটা অর্থাৎ কেটে ফেলছো, তাকে বলে ক্যাটাবলিক রিয়াকশন, বাংলায় অপচিতি বিক্রিয়া। তাহলে সাম টোটাল অফ অ্যানাবলিক অ্যান্ড ক্যাটাবলিক রিয়াকশন উইল বি কল্ড অ্যাজ মেটাবলিজম। বাংলায় উপচিতিমূলক অপচিতিমূলক দুটো বিক্রিয়াকে একসঙ্গে বলে মেটাবলিজম। আর মেটাবলিজম আছে বলে আমরা লিভিং বিং, অর্থাৎ এই সমস্ত বস্তুগুলোকে বা এই যে ম্যাক্রো অ্যান্ড মাইক্রো মলিকুলগুলো বললাম এতক্ষণ, সেগুলোকে একটা টেস্ট টিউবের মধ্যে ঢেলে দাও, রেখে দিয়েছো। রেখে দিয়ে যদি তার মধ্যে কোনো অ্যানাবলিক অ্যান্ড ক্যাটাবলিক রিয়াকশন একদম ইকুয়াল প্রপোর্শনে, রেশিওতে না হয়, তাহলে সেটা নন লিভিং। কিন্তু একটা যখন বডিতে চলে আসলো, সেটা হয়ে গেল লিভিং। কিরকম? অ্যানাবলিক অ্যান্ড ক্যাটাবলিক রিয়াকশন একটা পুরো ফ্রিকোয়েন্সিতে চলে। এই যে মেটাবলিজমের যে স্ক্রিনটা তোমরা দেখছো, তার পেছন দিকে একটা বিরাট বড় একটা ক্লাস্টার অফ রিয়াকশন দেখতে পাচ্ছ। কিরকম? কোনো কিছু জুড়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, জুড়ে যাচ্ছে, এটার সঙ্গে আরেকটা কানেক্টেড, তার সঙ্গে আরেকটা কানেক্টেড, এটা না হলে আরেকটা তৈরি হবে না। অনেকটা রিলে রেসের মতো। হাতে বাটন নিয়ে যখন একটা বাটন আরেকজনের কাছে পৌঁছে না দেবে, তখন আরেকজন দৌড়তে পারবে না। এইভাবে রিলে করে প্রত্যেকটা রিয়াকশন কেউ জুড়ে যাচ্ছে বা অ্যাড হয়ে যাচ্ছে, কেউ আবার ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে আরেকজনের সঙ্গে জুড়ে যাচ্ছে, কেউ আবার জুড়ছে, ভেঙে গিয়ে বলছে এবার আমার কাজ শেষ, আবার ভেঙে গিয়ে বলে আরেকজনের সঙ্গে জুড়ে গেল, আরেকজন জুড়লো, মানে অ্যানাবলিক অ্যাক্টিভিটি, আবার ভেঙে গিয়ে স্মল পার্টিকেল হয়ে সে আরেকজনের সঙ্গে জুড়ে গেল। এইভাবে যখন একবার একজনের সঙ্গে জুড়ছে অ্যানাবলিক রিয়াকশন, আবার ভেঙে যাচ্ছে ক্যাটাবলিক রিয়াকশন, আবার আরেকটি কেউ আছে তার সঙ্গে জুড়ে যাচ্ছে, আবার অ্যানাবলিক রিয়াকশন, আবার ভেঙে যাচ্ছে, ক্যাটাবলিক রিয়াকশন, আবার জুড়ে অ্যাড হয়ে যাচ্ছে। এইভাবে বডির মধ্যে কন্টিনিউয়াসলি একটা মেটাবলিজম চলে যাচ্ছে। অর্থাৎ অ্যানাবলিজম অ্যান্ড ক্যাটাবলিজম ক্লিয়ার কাট বলে বুঝতে পারবে। এইভাবে আমাদের কনসেপ্ট অফ মেটাবলিজমটা রেডি হয়। মেটাবলিজমের কনসেপ্টে যদি আমরা একটুখানি সংক্ষেপে দেখাতে যাই, এখানে কালিটা ঠিকমতো আসবে কিনা, আমি একটু ইয়েলো কালি দেওয়ার চেষ্টা করছি। দেখো, ইয়েলো কালি দিয়ে এটাকে বোঝাবার চেষ্টা করছি। যখন কিরকম হয়, যখন আমরা স্মল পার্টিকেলস প্লাস স্মল পার্টিকেলস অর মাইক্রোমলিকুল প্লাস মাইক্রোমলিকুল স্মল পার্টিকেলস, এগুলোকে জুড়ে গিয়ে তৈরি হয়ে গেল একটা বিগ পার্টিকেলস, তাই না? অর ম্যাক্রোমলিকুল, বিগ, এই যে বিগ হয়ে গেল। সো দিস রিয়াকশন, অর্থাৎ এখান থেকে এখানে যে রিয়াকশনটা হলো, দিস কল অ্যানাবলিক রিয়াকশন। ঠিক আছে? আবার
এই বিগ পার্টিকেলটা আমার আগে আছে, ঠিক আছে। বিগ পার্টিকেলটার মধ্যে এনজাইম পড়ে গেল, এখানে এনজাইম পড়বে, লটস অফ এনজাইম পড়ার পরে সেটা স্মল প্লাস স্মল প্লাস স্মল স্মল পার্টিকেলে ভেঙে যাবে, আরো স্মলে ভাঙতে পারে। এই যে কেটে কেটে ভাগ হয়ে গেল, এখানে কাট খেয়ে গেল, এটাকে বলা হয় ক্যাটাবলিক রিয়াকশন বা কেটে ফেলা। আমরা এটাকে ক্যাটাবলিক রিয়াকশন, এবং এই দুটোকে মিলে অ্যানাবলিজম প্লাস ক্যাটাবলিজম বডিতে কন্টিনিউয়াস চলছে, তাকে বলবো মেটাবলিজম। এইভাবে গোটা মেটাবলিজমটা আমার বডিতে চলছে একটা নির্দিষ্ট নিয়মে, রুলস মেনে, ফলে উই আর লিভিং বিং। মনে রাখবে। এবার আমরা নেক্সট পয়েন্টে যদি আসি, মেটাবলিজমের কনসেপ্টে একটু দেখে নেব। কিরকম? অল বায়োকেমিক্যাল রিয়াকশনস অকারিং ইন অ্যান অর্গানিজম, পুরো ডেফিনেশন দেওয়া কিন্তু, এটা মাথায় রাখবে। টুগেদার কনস্টিটিউট মেটাবলিজম। অল দ্য বায়োকেমিক্যাল রিয়াকশন, অল সমস্ত বায়োকেমিক্যাল রিয়াকশন অকারিং ইন অ্যান অর্গানিজম টুগেদার কনস্টিটিউট মেটাবলিজম। দ্যাট মিনস অ্যানাবলিজম প্লাস ক্যাটাবলিজম, অল দ্য অ্যানাবলিজম, একেবারে মাথা থেকে পা বডি, গোটা বডিতে থাউজেন্ডস অফ রিয়াকশন হচ্ছে। ফর এক্সাম্পল, রিমুভাল অফ কার্বন ডাইঅক্সাইড ফ্রম অ্যামাইনো অ্যাসিড ফ্রম দ্য অ্যামাইন গ্রুপ। অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে যদি কার্বন ডাইঅক্সাইড জুড়ে গেছিল তাকে বলবো অ্যানাবলিজম, আবার সেটা বেরিয়ে গেল ক্যাটাবলিজম। রিমুভাল অফ অ্যামাইনো গ্রুপ ইন আ নিউক্লিওটাইড বেস, হাইড্রোলাইসিস অফ গ্লাইকোসাইডিক বন্ড। কোথায় গ্লাইকোসাইডিক বন্ড থাকে মনে আছে? যে দুটো সুগার মলিকুলের মাঝখানে রয়ে গেল, সেটা হাইড্রোলাইসিস হলো, অর্থাৎ অক্সিজেন জুড়ে গেল, ফলে দুটো বন্ড আলাদা হয়ে গেল। অক্সিজেন জুড়লে আলাদা হয়, ওয়াটার জুড়লে, অক্সিজেন তো না, সিওসি বন্ড বলেছিলাম। কেন ওয়াটার করলে হয় বলেছিলাম, ভালো করে মনে করে রাখো। কিভাবে? মনে করো ওই যে ডাক টিকিট স্ট্যাম্পের কথা বলেছিলাম, একটা এনভেলপের মধ্যে স্ট্যাম্প লেগে চিপকে আছে, তার মানে একটু ওয়াটার ভিজিয়ে দিলে তারপরে দুটো স্ট্যাম্প থেকে ইজিলি আলকা, তাহলে ওয়াটার অ্যাড করলে হাইড্রোলাইসিস আমরা বলি, হাইড্রোলাইসিস রিয়াকশন এটাকে বলি। হাইড্রো দিলাম, তার ফলে দুটো মলিকুল আলাদা গেল। এগুলো সব ক্যাটাবলিজমের এক্সাম্পল। আবার অ্যানাবলিজমের ক্ষেত্রে ওয়াটার অ্যাড করে যাব, ওয়াটার অ্যাড ওয়াটার অ্যাড ওয়াটার অ্যাড, আমার অ্যানাবলিক অ্যাক্টিভিটি চলবে। এবার আমরা কিছু থিওরিটিক্যাল পার্ট পড়ব। দ্য অর্গানিক কম্পাউন্ডস টেকিং পার্ট ইন মেটাবলিজম কল মেটাবোলাইটস। যে অর্গানিক কম্পাউন্ডগুলো মেটাবলিজমে রোল প্লে করে, কারা তাহলে মেটাবোলাইটস? আমরা ইজিলি এখন আমরা যে ম্যাক্রো মাইক্রো মলিকিউলগুলোর নাম বললাম তাদেরকে আমরা মেটাবোলাইটসও বলবো, কিন্তু তারা যদি রিয়াকশনে টেক পার্ট না করে, আলাদা করে আমাদের বডিতে পুল তৈরি করে রাখে। পুল মিনস এই যে কন্টিনিউয়াস আমি প্রোটিন খেয়ে যাচ্ছি, প্রোটিন ভেঙে আমার বডিতে ব্লাডে মাসেলে জমে যদি থাকে, সেগুলো তখনও সিনথেসিস হয়নি, সেগুলোকে পুল বলা হয়। অর্থাৎ সেই পুলে যখন থাকছে তখন তাদের আমরা মেটাবলিজম বলবো না, মেটাবোলাইটসও বলবো না। কিন্তু তারা যখন রিয়াকশনে টেক প্লেস করছে, রিয়াকশন করে জুড়ছে অথবা ভাঙছে, তাকে সেই ওই যে মলিকিউলগুলোকে তাদের আমরা বলবো মেটাবোলাইটস। এই মেটাবোলাইটসের দুটো রূপ আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রাইমারি মেটাবোলাইট, সেকেন্ডারি মেটাবোলাইট, খুব ইম্পর্টেন্ট, তাকে আইডেন্টিফাই করা খুব ইম্পর্টেন্ট। আবার বলছি, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি মেটাবোলাইট এর কনসেপ্টের উপরে ডিরেক্ট কোশ্চেন আসে। আমি বারবার বলছি এই জায়গাটা ভালো করে। প্রাইমারি মেটাবোলাইট, যারা মেটাবলিজমে অংশগ্রহণ করে বলেছে তাদের মেটাবোলাইট বলে, তার মধ্যে আবার প্রাইমারি সেকেন্ডারি মেটাবোলাইট। এই কনসেপ্টটা আমি লেখাগুলো পরে পড়ছি, বলবে যেগুলো ডিরেক্ট টেক পার্ট করছে, ডিরেক্ট তাদের কোনো কাজ আছে, উদ্দেশ্য, ডিরেক্ট আমার বডির মেটাবলিজমের সঙ্গে রিলেশন আছে, মেটাবলিজমের সঙ্গে রিলেশন আছে, তারাই হলো প্রাইমারি মেটাবোলাইট। আবার সেকেন্ডারি মেটাবোলাইট কারা? এমন কিছু মেটেরিয়াল আছে, বিভিন্ন ধরনের অ্যালকালয়েড আছে, বিভিন্ন কালার পিগমেন্ট আছে, তার মেটাবলিজমের সঙ্গে কোনো ডিরেক্ট রোল নেই। কথাটা ভালো করে বোঝার চেষ্টা করো, আগে কনসেপ্টটা বোঝো, তারপরে লেখাটা পড়বে। কনসেপ্টটা কি? মনে করো একটা আম কাঁচা আছে, তার গায়ের রংটা সবুজ হয়ে আছে, পেকে গেল হলুদ হয়ে গেল, বা আপেলের বাইরের যে কালারটা হয়েছে, বা মধু আসে, সেটা মেটাবলিজমের সঙ্গে তো জড়িত নেই। আমরা ওই কালারটাকে অ্যাট্রাক্ট করার জন্য প্ল্যান্ট
সেগুলো কালারকে অ্যাট্রাক্ট করার জন্য দিয়েছে, সেগুলো যেগুলো অন্য পারপাস, তার মেটাবলিজমের সঙ্গে সরাসরি কোনো রিলেশন নেই। আমাদের হাতের নখ মেটাবলিজমের সঙ্গে তো রিলেশন নেই, এটা আমার প্রোটেক্টিভ নেচার, প্রোটেকশন দিচ্ছে, সেটা একটা অন্য খবর, সেটা আরেকটা থার্ড পার্টির থেকে আমাকে প্রোটেকশন দিচ্ছে বা আমার সেলগুলোকে, কিন্তু মেটাবলিজমের সঙ্গে কিন্তু ডিরেক্ট রিলেশন নেই। বা কালার অফ দ্য টমেটো, টমেটোর যে কালারটা আছে, কালারটার সঙ্গে মেটাবল, সেটা প্রডিউস হয়েছে, সেটা দরকার, সেটা হলুদ হতে পারতো, লালও হতে পারে, তাই হয়, কিন্তু হলুদ লালটা তো মেটাবলিজমের সঙ্গে জড়িত নেই, সেটা রিলেটেড হচ্ছে অন্য, তার সঙ্গে তার সিড ডিসপার্সাল, ফ্রুট ডিসপার্সাল, এগুলো আদার পার্টের সঙ্গে জড়িত, হতেও পারে নাও হতে পারে। একটা অর্গানিজমের ম্যান্ডেটরি কোনো ফাংশন নেই, হলে ভালো, কালারফুল ফ্লাওয়ার, নেকটার বা ভিতরে থাকা মধু, এগুলোর মেটাবলিজমের সঙ্গে ডিরেক্ট রিলেশন নেই, এরা হলো সেকেন্ডারি মেটাবোলাইট। অ্যালকালয়েড, কালার পিগমেন্টস, টক্সিনস, ড্রাগ, এগুলো সব আলাদা, এইভাবে বুঝবে। ডিরেক্ট রোল কি আছে মেটাবলিজমের, নাকি এটা করা হয়েছে অন্য কোনো পারপাসে, পলিনেশনের জন্য, সিড ডিসপার্সালের জন্য বা অ্যাট্রাকশনের জন্য? আমাদের বডিতেও থাকে, তারা মেটাবলিজমের সঙ্গে যদি ডিরেক্ট রিলেশন না থাকে তাদের বলবো সেকেন্ডারি মেটাবোলাইট। আর ডিরেক্ট মেটাবলিজমের রিলেশন, আমরা কার্বোহাইড্রেট কি করব, হতে হবে ডিরেক্ট আছে, নিউক্লিক অ্যাসিড ডিরেক্ট রোল আছে, নিউক্লিক অ্যাসিড ঠিক মতো যদি না তৈরি হয় তাহলে ডিএনএটাই তৈরি হবে না, তাহলে ডাইরেক্ট রোল আছে মেটাবলিজমের সঙ্গে, তাদের জুড়তে হবে, প্রয়োজনে ভাঙতে হবে। তাহলে এইভাবে আমরা প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি মেটাবোলাইটকে আলাদা করতে পারবো। আমি কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা বললাম মনে রাখার জন্য। এবারে চলো লেখাগুলো কি আছে পড়ে। প্রাইমারি মেটাবোলাইট তেল লেখাটা পড়ে নি, আমরা বুঝতে পারবো। দে হ্যাভ আইডেন্টিফায়াবল ফাংশন ইন ফিজিওলজিক্যাল মানে ফাংশন, কাজ বললাম, প্রসেস অ্যান্ড নেসেসারি অফ লাইফ, ডিরেক্ট নেসেসিটি আছে। এক্সাম্পল অ্যামাইনো অ্যাসিড, যে মাইক্রোমলিকুলের কথা বলেছিলাম, সুগার, কার্বোহাইড্রেট, সেটাও কার্বোহাইড্রেট ম্যাক্রো, সুগার হচ্ছে মাইক্রোফর্ম, নিউক্লিক অ্যাসিড ম্যাক্রোফর্ম, নিউক্লিওটাইড মাইক্রোফর্ম, লিপিড, ভিটামিন, আমাদের মেটাবলিজমের সঙ্গে বডিতে ডে টু ডে চলবার জন্য ডাইরেক্ট রোল আছে। এই যে ডাইরেক্ট রোল প্রাইমারি মেটাবলাইট ইজিলি। আর যদি সেকেন্ডারি মেটাবলাইট, তাদের যদি এই একই অ্যামাইনো অ্যাসিড থাকতে পারে, থাকুক, কালারের মধ্যে কালার প্রডিউস করছে, পিগমেন্ট প্রডিউস করছে, টক্সিন প্রডিউস করছে, ড্রাগ প্রডিউস করছে, ডিরেক্ট রোল নেই, এটা রিয়াকশনের ফলে তৈরি হয়েছে, আউটসাইডে চলে গেছে, ডিরেক্ট রোল নেই। দে হ্যাভ নট ডাইরেক্টলি ইনভলভড ইন দ্য নর্মাল গ্রোথ, ডেভেলপমেন্ট, রিপ্রোডাকশন অফ অর্গানিজম। ডিরেক্টলি রিপ্রোডাকশন, ইনডিরেক্টলি করছে। কালার অফ দ্য ফ্লাওয়ার আমাদের ইনসেক্টকে অ্যাট্রাক্ট করছে, সেটা ডিফারেন্ট টাইপ অফ কালার হতে পারে, যদি একটা নির্দিষ্টই থাকতো তবে আমার ডিরেক্ট রোল থাকতো, এটা ইনডিরেক্ট রোল। বাট সেকেন্ডারি মেটাবোলাইট অলসো ইম্পর্টেন্ট, কারো সেকেন্ডারি মেটাবোলাইট হলো না, কিন্তু সেই সেকেন্ডারি মেটাবোলাইট হওয়াটা নির্ভর করবে অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন, এনভায়রনমেন্টাল কন্ডিশন, তার উপর নির্ভর করবে। তাহলে তাদের মধ্যে কি কি আছে? অল দ্য পিগমেন্টস, অয়েল, টক্সিন, ড্রাগ, লটস অফ পলিমার সাবস্টেন্সেস, এগুলো একটা ফ্রুটে বা সিডে বা কোনো জায়গায় থাকে, তাহলে এগুলোকে সেকেন্ডারি মেটাবোলাইট বলে। আবারও বলে রাখলাম, প্রাইমারি সেকেন্ডারি মেটাবোলাইট নিয়ে আইডেন্টিফাই করার জন্য আইডেন্টিফাই দ্য সেকেন্ডারি মেটাবোলাইট, একদম ডিরেক্ট কোশ্চেন এসে গেল, বা রাইট ফিউ নেমস অফ সেকেন্ডারি মেটাবোলাইট, ডিরেক্ট কোশ্চেন আসতে পারে। কাজে রিমেম্বার, বাংলায় প্রাথমিক, সেকেন্ডারিকে গৌণ, এই ধরনের শব্দ বলতে পারে, তোমরা খেয়াল করবে। এবার আমরা সেকেন্ডারি মেটাবোলাইট এক্সাম্পল কতগুলো দিয়ে নিই। পিগমেন্ট, এটা প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা করে আসে বলে এটাকে চার্টে দেখানো আছে, ভালো করে মাথায় রাখবে। পিগমেন্টের মধ্যে ক্যারোটিনয়েড, ক্যারোটিন, জ্যান্থোফিল, এইগুলো নামগুলো রাখবে, যে ক্যারোটের উপরে কালারটা হয়। অ্যান্থোসায়ানিন, দিজ আর পিগমেন্টস। দেন অ্যালকালয়েড, মরফিন, কোডিন, এটা চলে আসবে। কালারটাকে আমি একটু চেঞ্জ করি, বুঝতে সুবিধা হবে। অর্থাৎ এখানে চলে এলো আমাদের মরফিন, কোডিন,
দেন টার্পিনয়েড, টার্পিনয়েডের নাম, শুধু টার্পিনয়েড টার্মটা তোমাকে তুলে দেবে, তুমি টার্পিনয়েড বললে ভুলে গেছো, হবে না ভুললে। এটা হচ্ছে মোনোটার্পিনস, ডাইটার্পিনস, টার্পিনয়েডের সঙ্গে ইজিলি নামটা জড়িত আছে, মোনোটার্পিন, ডাইটার্পিন। দেন এসেনশিয়াল অয়েল, লেমন, গ্রাস অয়েল, আমরা বিভিন্ন ধরনের লেমনের সিড থেকে বা এই ধরনের কিছু তেল বের করি, এগুলো দেখা যায়, তোমরা ইজিলি গুগল করলে জানতে পারবে। দেন টক্সিন, এটা হচ্ছে অ্যাব্রিন, রিসিন বা রাইসিন, এগুলো হচ্ছে কিছু টক্সিন, গাছের থেকে অনেক সময় টক্সিন বেরোয়, যে টক্সিন তাদের প্রোটেক্টিভ ইন নেচার বলেছিলাম। দেন লেকটিনস, কনক্যাভ্যালিন, কনক্যাভ্যালিন এ, এই নামগুলো একটু রাখবে, এটা কঠিন কঠিন নাম রাখতে হবে। ড্রাগ, কার্কুমিন, খুব খুব কমন এক্সাম্পল, কার্কুমিন, CURCUMIN, কার্কুমিন। কিছু ড্রাগ, অনেক রকম ড্রাগ আছে, মরফিন, ডাটুরিন, কার্কুমিন, এগুলো কিন্তু ড্রাগ হিসেবে ব্যবহার করা হয়। দেন পলিমেরিক সাবস্টেন্সেস, পলিমেরাইজেশনের রাবার, ল্যাটেক্স যেটা থাকে, রাবার, গাম তোমরা আঠা হিসেবে ব্যবহার করো, সেলুলোজ, আমাদের কাঠ আছে না, কাঠ, আমরা যে কাঠের তক্তা টক্তা বানাই সেগুলোতে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, সুবেরিন, এগুলো সব কটা হচ্ছে পলিমেরিক সাবস্টেন্স। এরা সব কটা হচ্ছে সেকেন্ডারি মেটাবলিক, এদের ইকোনমিক ইম্পর্টেন্স ম্যাক্সিমাম আছে, ম্যাক্সিমাম সেকেন্ডারি মেটাবলাইটের ইকোনমিক ইম্পর্টেন্ট, ডিরেক্ট ইম্পর্টেন্ট নয়, অর্থাৎ তাকে বিক্রি করে ক্যাশ আসে, পয়সা আসে। এই যে এত ডাই হয়, কালার, ন্যাচারাল কালার, যদি ন্যাচারাল কালার ডাই, যে এত কালারফুল ওয়ার্ল্ড, কালার এসছে সব করে পিগমেন্ট থেকে, সেকেন্ডারি মেটাবলাইট। এই যে আমাদের গোটা ওয়ার্ল্ড চলছে যে চাকার ওপরে, চাকা তৈরি হচ্ছে রাবার দিয়ে, যতই আমাদের সিনথেটিক রাবার হোক, বাট রাবারের গুরুত্ব আজও আছে। রাবার এক্সেসিভ ইকোনমিক ইম্পর্টেন্স, প্রত্যেকটা প্ল্যান্টের মধ্যে থেকে যে এক্সক্রিটেড মেটেরিয়ালগুলো আছে বেশিরভাগই সেকেন্ডারি মেটাবলাইট, কারণ সেটা গাছের দরকার নেই, গাছ সেটা স্টোর করছে বাইরে বের করে দেওয়ার জন্য, কিন্তু আমরা হিউম্যানরা ইউজ করছি সেটাকে আমাদের কাজে লাগাবার জন্য, ইকোনমিক ইম্পর্টেন্স আছে। আর অ্যানিমেল থেকে যে মেটাবলাইট গুলো সেকেন্ডারি বেরোয় সেগুলো আবার প্ল্যান্টেরও কাজে লাগে, যদিও প্ল্যান্ট নিজে নিজে ইউজ করতে পারে না। ইউরিন যেগুলো বেরোচ্ছে সেকেন্ডারি মেটাবলাইট, ইউরিয়া, ইউরিক অ্যাসিড সেকেন্ডারি মেটাবলাইট, ডিরেক্ট ফাংশনাল রোল নেই, ঠিক আছে। এইভাবে আমরা সেকেন্ডারি মেটাবলাইট গুলোকে কিন্তু আইডেন্টিফাই করবে বিকজ অফ ইকোনমিক ইম্পর্টেন্ট, বিকজ অফ মেটাবলিজমের সঙ্গে ডাইরেক্ট রোল নেই, ইকোনমিক ইম্পর্টেন্ট ম্যাক্সিমাম, তাই সেকেন্ডারি মেটাবলাইট আমাকে জানতে হবে। প্রাইমারি মেটাবলাইট দিয়ে কি হয়, আমার বডি চলে, এই যে আমি কথা বলি, খাচ্ছি, কথা বলছি, আমাদের রিয়াকশন হচ্ছে, ঘুম পাচ্ছে, সব কিছু, হরমোন, এনজাইম, প্রাইমারি মেটাবলাইট, এগুলোতে আমার বডি চলছে। আর যেগুলো দিয়ে আমি টাকা রোজগার করি, কোনো না কোনো, এই যে এতগুলো আছে, তাহলে দেখো আমাদের রোজগার বা ইনকামের সঙ্গে জড়িত কেউ না কেউ কোনো না কোনো ফর্মে আছে, তাহলে এরা সেকেন্ডারি মেটাবলাইট অফ প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেল, সবার ক্ষেত্রে হতে পারে। এই যে কাস্কেটটা তোমাদের সামনে আবার চলে এসছে, এটাকে নিয়ে আমাদের এই 11 ক্লাসের নলেজে অত দরকার নেই, এগুলো মাস্টার ডিগ্রি বা তার থেকেও অনেক পরে। এত বিরাট বড় আমাদের একটা, এটা দেখা যেতে পারে কোনো একটা বিদেশে, যেখানে বিভিন্ন ধরনের দেখবে রোড এসে মিলেছে, সার্কেল হয়ে গেছে, এই পাশ থেকে পাশে গেছে, ওই পাশ থেকে ওপাশে গেছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে রোডগুলো এসে মিলছে, এবং গাড়িগুলো এক একটা অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে চলছে, তার নিজের নিজের ডেস্টিনেশনে চলে যাচ্ছে, তারা ফাংশন করছে। এই যে এত বড় একটা ক্লাস্টার অফ রিয়াকশনস আমাদের বডিতে কন্টিনিউয়াস চলে যাচ্ছে, ফলে আমার বডি সুস্থ আছে। আর এদের মধ্যে যদি কোথাও কোনো ইনব্যালেন্স, ডিসব্যালেন্স দেখা যায়, তাহলে কি হবে, ওই যে রোডের কথা বললাম, যে একটা জায়গায় আমরা বিদেশের মধ্যে দেখতে পাই বিভিন্ন ধরনের ফ্লাইওভার গিয়ে ক্রস করছে, একে ক্রস করে ওকে ক্রস করে যাচ্ছে, তাদের মধ্যে যদি কোথাও একটা কোলাবোরেশনের অভাব হয়, তাহলে দেখবে গাড়িতে গাড়িতে ক্ল্যাশ করবে, ঠিকমতো ভাবে পুরো সিস্টেমটা চলবে না। একটা টাউন বা সিটি এইভাবে করে কিন্তু পুরো লাইভ চলছে ওই রোডগুলোর উপরে, ক্রিস ক্রস রোডগুলোর উপরে দিয়ে, এবং সেখানে যদি কোনটা ডিসব্যালেন্স এসে যায়, গাড়িতে গাড়িতে ক্র্যাশ করবে। মানে আমাদের বডিতেও যদি এরকম ডিসব্যালেন্স এসে যায়, তখনই আমরা ডিজিজড হয়ে পড়ি। কি সুন্দর দেখো, তাহলে মেটাবলিজমের গন্ডগোল, মেটাবলিক রিলেটেড আমাদের যত রাজ্যের সমস্যা আছে, এটা কিন্তু বলা হয় বিপাকজাত ত্রুটি,
অর্থাৎ মেটাবলিজমের প্রবলেম এ আমরা ডিজিজড হই। আর মেটাবলিজমের এই কাস্কেড অফ রিয়াকশন যদি একদম সুন্দরভাবে চলতে থাকে আমরা হেলদি লাইফ লিড করি। আর এই হেলদি লাইফ লিড করবার জন্য ফিজিক্যাল এক্সারসাইজ, গুড ফুড, গুড টাইপ অফ মেটাবলিক অ্যাক্টিভিটিকে ভালো রাখবার জন্য আমাদের বাইরে থেকে আমাদের ঠিকঠাকভাবে চলতে হবে। টাইমে ঘুমানো, টাইমে ঘুম থেকে ওঠা, সবকিছু টাইমে করা, সবকিছুর মধ্যে একটা রুলস রেগুলেশন। এবং আমাদের প্রত্যেকটা সেলে, প্রত্যেকটা বডিতে একটা করে বায়োলজিক্যাল ক্লক দেওয়া আছে, যদি এরকম কোনো টিকটিক ক্লক নয়, জিনের মধ্যেই দেওয়া থাকে বায়োলজিক্যাল ক্লক। তার উপরে আমাদের পিনিয়াল গ্ল্যান্ড আছে আমাদের মাথায়, ওই গ্ল্যান্ডের থেকে বেরোনো হরমোন আমাদের এই বায়োলজিক্যাল ক্লককে কন্ট্রোল করে। ঘুম পাওয়া, খিদে পাওয়া, যা কিছু ইচ্ছে পাওয়া, ভালো ভালো। কিন্তু যেটা যদি ডিসব্যালেন্স হয়ে যায়, ডিজিজ হয়ে পাবো। দেখো লেখাটা আছে, দিজ আর সিরিজ অফ লিঙ্কড অর মাল্টি স্টেপ প্রসেস কেমিক্যাল রিয়াকশনস ইন মেটাবলিজম। মাল্টি স্টেপ প্রসেস, এই দেখো মাল্টি স্টেপ। মেটাবলিক pathway are similar to automobile traffic in the city. আমি আগেই বলেছি automobile traffic in the city. Flow of metabolites through the metabolic pathway. এই যে রাস্তাগুলোকে আমরা মেটাবলিক পাথওয়ে বলছি, তার মধ্যে চলা যে গাড়িগুলো একটা জায়গা থেকে মাল নিয়ে আরেকটা জায়গায় পৌঁছে দেওয়া হলো, তারা ওই যে গাড়িগুলো, তার ভিতরে মেটেরিয়ালগুলো, তারা হচ্ছে মেটাবোলাইট। protein, fat, carbohydrates are the metabolites, micromolecules are metabolites। কিন্তু সেটা যদি ডিরেক্ট রোল না প্লে করে, কোথাও স্ট্যাগ হয়ে পড়ে থাকে, সেকেন্ডারি মেটাবোলাইট আমরা বলে দেব। হ্যাজ এ ডেফিনিট রেট অ্যান্ড ডিরেকশন লাইক অটোমোবাইল ট্রাফিক। ডেফিনিট রেট অ্যান্ড রিয়াকশন, ডিরেকশন ডেফিনিট রেটে চলবে অ্যান্ড রিয়াকশনে চলবে। ওই যে পরপর গাড়িগুলো চলছে, দেখবে বিরাট বড় এরকম ধরনের ক্লাস্টার অফ রোডে গাড়িগুলোর একটা স্পিড মেনটেন করতে হবে। যদি স্পিডটা মেনটেন না করা যায়, অনেক সময় গল্প শোনা যায় বা নিউজে আসে, শীতকাল বা ঠান্ডাকাল আসছে, সে সময় দেখবে যে দিল্লিতে কুয়াশা পড়ে, দেখা যায় না। তখন গাড়িগুলো একটা নির্দিষ্ট স্পিডে চলতে চলতে যদি কোনো একটা গাড়ি মাঝখানে বসে আটকে যায়, সে সামনে না দেখার জন্য, ভিজিবিলিটি লেসের কারণে তার পিছনে 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 গাড়ি ধাক্কা খেতে থাকে। এরকম অনেক ঘটনা লক্ষ্য করা যায়। আমাদের মেটাবলিটের ক্ষেত্রেও তাই, তার একটা স্পিড রেট থাকতে হবে এবং তার একটা ডিরেকশন থাকবে। হঠাৎ করে সে ঘুরে গেল, অন্য ডিরেকশনে চলে গেল, তাহলে হবে না। হাইওয়েতে যখন উঠবে, তাকে একটা নির্দিষ্ট স্পিড মেনটেন করতে হবে। তাতে যদি লো স্পিড বা টু হাই স্পিড হয়, তাহলেও কিন্তু সেটা দেখবে ক্র্যাশ করে যাবে সিস্টেমটা। এরকমই আমাদের বডিতে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি মেটাবোলাইট একটা স্পিডে রেটে কাজগুলো করে যাচ্ছে। যদি কাজগুলোর মধ্যে কোলাবোরেশন, রিদম না থাকে, আমাদের মেটাবলিজমে প্রবলেম হবে, আমরা অসুস্থ হব, শরীর খারাপ হবে। ওষুধ দিয়ে বাইরে থেকে একজন ট্রাফিক পুলিশ এনে, প্রশাসনকে বা এদেরকে এনে, তারপরে আবার তাকে আবার ওই ট্রাফিকের ফ্লোটাকে ঠিক করা হয়, ওটাই ওষুধ। ট্রাফিক পুলিশ ওষুধ, আমাদের বডিতে ড্রাগস, মেডিসিন ওষুধ। ডাক্তাররা ওটাকে নিয়ে স্টাডি করেন, ওই মেটাবলিক পাথওয়েটাকে তারা দেখার চেষ্টা করেন, তাদেরকে শেখানো হয়। ওই মেটাবলিক পাথওয়ে যদি ঠিকমতো ভাবে আইডেন্টিফাইড হয় যে কোথায় প্রবলেমটা এসেছে, কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে, কোথায় রেট অফ রিয়াকশন, ডিরেকশনে গন্ডগোল হয়েছে, সেইটাকে ঠিক মেডিসিন দিয়ে শুধরে দিলে আবার চলতে শুরু করে। এগেইন আমাদের বডি সুস্থ হয়ে যায়, মেটাবলিক পাথওয়েটা আবার চলতে শুরু করে। দিস মেটাবলিক pathway বা metabolic flow is called the dynamic state of the body constituents. body constituents এর ডাইনামিক স্টেট, একদম এটাই হলো আমাদের ডাইনামিক হয়ে থাকতে। আমাদের কি বলতে হবে? আমরা সবসময় ডাইনামিক থাকবো, কোথাও বসে গেলাম, স্থির হয়ে গেলাম না, চলবে না। একটা নদীর জল নর্মাল ফ্লো হয়ে যাচ্ছে, দেখবে গঙ্গায় গিয়ে নর্মাল ফ্লো হয়ে যাচ্ছে, কোথাও স্ট্যাগ হয়ে নেই, সেখানে শ্যাওলা পড়ে নেই। কিন্তু কোনো কোনো নদীতে যদি জলটা স্ট্যাগ হয়ে যায়, ডাইনামিজম না থাকে, আমরা ডায়নামো থেকে ডায়নামো মানে ঘোরে না, সে ঘোরা ডাইনামিজমটা স্ট্যাগ হয়ে গেলে আস্তে আস্তে যদি দীর্ঘদিন স্ট্যাগ হয়, বডিতে আস্তে 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 প্রবলেম দেখাতে শুরু করে। তার জন্য বডিকে ডাইনামিক রাখতে গেলে আমাদের বাইরে থেকে এক্সারসাইজ করতে হয়, যাতে ইন্টারনাল সিস্টেমের যে ট্রাফিক সিস্টেম চলছে সেটা যেন ভালোভাবে থাকে। কন্টিনিউয়াস এক্সারসাইজ, কন্টিনিউয়াস গুড ফুড, কন্টিনিউয়াস আমাদের এই যে লাইফের অ্যাক্টিভিটিগুলো মেনটেন করা,
সারাক্ষণ বসে না থেকে ডাইনামিক হয়ে হাঁটাহাঁটি করতে হবে, চলতে হবে, ফিরতে হবে, আবার বসতে হবে, রেস্ট নিতে হবে, সব করতে হবে। সবকটার মধ্যে একটা কোলাবোরেশন রাখতে হবে। আশা করি ইটস এ মেটাবলিজম। ভেরি ইন্টারেস্টিং না? আমরা এবার টাইপস অফ মেটাবলিক পাথওয়েজে যদি আমরা যাই, খুব ইম্পর্টেন্ট। এই জায়গার থেকে বলেছি কোশ্চেন বেশি আসে। প্রথমে বেসিক গুলো কিন্তু ছিল অল্প একটা দুটো শর্ট কোশ্চেন, বাট এখান থেকে শর্ট ব্রড সব আসতে পারে। তাই এখন থেকে প্রিকশন নিয়ে নাও। এগুলো কিন্তু এক্সাম ওরিয়েন্টেড সমস্ত স্লাইড গুলো আনছি এবং আমার পড়াগুলো দিয়ে যাচ্ছি। অ্যানাবলিক অর বায়োসিনথেটিক পাথওয়ে আর একটা ক্যাটাবলিক পাথওয়ে। বায়োসিনথেটিক পাথওয়ে কার নাম? অ্যানাবলিক পাথওয়ের নাম, যেটা কনস্ট্রাকটিভ বলেছিলাম, কোনো কিছু জুড়ে বিগার মলিকুল তৈরি করে। ক্যাটাবলিক বিগার মলিকুল জুড়ে ভেঙে সেটা ছোট ছোট মলিকুলে পরিণত হয়ে যায়। তাহলে বায়োসিনথেটিক পাথওয়ে ইজ অ্যানাদার নেম অফ অ্যানাবলিক পাথওয়ে। সিম্পলিয়ার মলিকুলস ফ্রম কমপ্লেক্স মলিকুল, অর্থাৎ বিগ ভেঙে ভেঙে স্মল হয়ে গেল। সরি, আমরা বলবো সিম্পল মলিকুলস ফর্মস ফ্রম দ্য কমপ্লেক্স মলিকুল। অর্থাৎ আমরা অ্যানাবলিক পাথওয়েতে কি বলবো ভালো করে একবার বুঝে নেওয়ার চেষ্টা করো। অর্থাৎ কোনো কিছু কনস্ট্রাক্ট করছে, একটা বিল্ডিং, ছোট ছোট ইট দিয়ে একটা বিল্ডিং তৈরি হচ্ছে, এটা হচ্ছে অ্যানাবলিক। ঠিক আছে, ভালো হলে কনস্ট্রাকটিভ প্রসেস। সিম্পলিয়ার মলিকুলস ফর্ম তৈরি করে কমপ্লেক্স স্ট্রাকচার। একটা ছোট ইট সিম্পল স্ট্রাকচার, একটা কমপ্লেক্স বাড়ি বানালো, এটা কনস্ট্রাকশন তৈরি করলো, কনস্ট্রাকটিভ রিয়াকশন। অন দ্য অপোজিট, কমপ্লেক্স মলিকুল বিকাম সিম্পল স্ট্রাকচার। আগেই বলে দিচ্ছে বিকাম সিম্পল স্ট্রাকচার, ডিস্ট্রাকটিভ প্রসেস। অর্থাৎ বাড়িটা ছিল, ভেঙে 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 গুঁড়ো করে আবার ইটগুলো বের করে নিলাম, ডিস্ট্রাকটিভ প্রসেস। আমার বডিতে কিন্তু দুটোরই দরকার আছে। বাড়ি বানালাম, আবার কেন স্যার ভাঙবো না, এটা বাড়ি বানানোর ক্ষেত্রে একটু আলাদা, কিন্তু নতুন বাড়ি বানাতে গেলে আমাকে আবার ওটাকে ডেমোলিশ করে নতুন তো বানাতেই হবে। আমার বডিতে ওই ছোট ছোট রিয়াকশন তো, তাই কনস্ট্রাকটিভ ডিস্ট্রাকটিভ কন্টিনিউ চলে, ব্যালেন্সে আছে বডিটা। বায়োসিনথেটিক পাথওয়ে ঠিক মতো চলছে, মেটাবলিক পাথওয়ে ঠিক মতো চালাতে গেলে অ্যানাবলিজম ক্যাটাবলিজম দুটো। কেউ একজন অ্যানাবলিজমে বসে আছে, আমিই সব নিয়ে বসে আছি, আমি কিছু ছাড়ছি না। তাহলে যদি না ছাড়ি, আরেকজন বডির আরেকটা ইম্পর্টেন্ট ফাংশনে সে তো ওই আমার ছাড়া প্রোডাক্টটাকে ইউজ করবে। তাহলে অ্যানাবলিজম হয়ে গেল। এবার সে কিছু যখন ছেড়ে ক্যাটাবলিজম করে দিল, সে ক্যাটাবলিক মেটেরিয়ালটা, সেই যে মাইক্রোমলিকুলটা, সেটা আবার আরেকজনের সঙ্গে গিয়ে জুড়বে। যখন ছেড়ে গেল সেটা ক্যাটাবলিক, আবার জুড়ে গেল সেটা আবার অ্যানাবলিক। তাহলে এই কাসকেড অফ রিয়াকশনটা চলছে। আমি আগে জিনিস নিচ্ছি, কিছু বানাচ্ছি, বানানো, তারপরে আমি ছেড়ে দিচ্ছি মানে আরেকটু কিছু কনস্ট্রাক্ট করবার জন্য। কতভাবে বোঝাবো? এই যে ধরো, আমি যখন ছোটবেলায় পড়াশোনা করেছিলাম, তোমাদের লাইফে ছিলাম, তোমাদের লাইফে আমি লটস অফ ইনফরমেশন গ্যাদার করেছি। আমি গ্যাদার করেছি, আমি একটা ডিগ্রি নিয়েছি, পড়াশোনা করেছি, আমার সেগুলো ছিল অ্যানাবলিক প্রসেস। তারপরে সেই অ্যানাবলিক প্রসেসে এবার এনার্জি কনজিউম অ্যান্ড এনার্জি রিলিজ। মনে রাখবে, আমি যখন তৈরি করেছিলাম তখন এনার্জি কনজিউম করেছিলাম, প্রচুর খাওয়া দাওয়া করতে হয়েছে, নিয়ম করে চলতে হয়েছে, এনার্জি আমি কনজিউম করেছি। এবার আমি কি করছি, আমি তোমাদের কাছে স্মল ওয়েতে আমার স্টাডিগুলো ডিস্ট্রিবিউট করে যাচ্ছি। তাহলে আমি যদি স্টাডি, অর্থাৎ আমার মতো টিচার যারা আছে তারা যদি ডিস্ট্রিবিউট না করি, তাহলে তোমরা কি করে নলেজেবল হবে? বা বইগুলো যদি ডিস্ট্রিবিউট না করে, কি করে তোমাদের মধ্যে নলেজ হবে? তাহলে তোমরা এখন আবার তোমাদের মতো তোমরা অ্যানাবলিক অ্যাক্টিভিটি করছো, কিন্তু যে আমি ছেড়ে দিচ্ছি তোমাদের কাছে ইনফরমেশন, সেটা ক্যাটাবলিক অ্যাক্টিভিটি। আমি যা জমিয়েছিলাম তা এখন ছেড়ে দিচ্ছি। এবার আমি জমিয়েছিলাম, কিন্তু এখন কি আমি শিখি না? আমি যখন বাড়িতে এমনি বসে থাকি, তখন বইগুলো পড়ি, স্লাইডগুলো তৈরি করি, স্লাইডগুলো কালেক্ট করি, সেগুলো যখন করছি, সেগুলো আবার অ্যানাবলিক অ্যাক্টিভিটি করি। দেখো, আমি এখন ক্যাটাবলিক অ্যান্ড অ্যানাবলিক অ্যাক্টিভিটি দুটোই করি। এবার তুমি যে স্টাডিগুলো নিচ্ছ, তুমি স্টাডিগুলো নিয়ে তোমার মধ্যে এখন অ্যানাবলিক অ্যাক্টিভিটি হচ্ছে। তারপরে তুমি যখন কাউকে ছড়িয়ে দেবে, তোমার এই অ্যানাবলিক অ্যাক্টিভিটি তোমার প্রফেশনাল লাইফে তুমি সেটাকে ডিস্ট্রিবিউট করে দেবে। ডিস্ট্রিবিউট করে দিয়ে কি করবে? সেগুলো চারিদিকে ছাড়িয়ে দেবে, তখন সেটা তুমি আবার ক্যাটাবলিজম করবে। তাহলে অ্যানাবলিজম ক্যাটাবলিজম এইভাবে করে চলছে বলেই তো আমাদের সোসাইটি, সিভিলাইজেশন সেটা তৈরি হয়ে আছে। আজকে নাসা রিয়াকশন করছে,
এটা আমাদের জেনারেশন আফটার জেনারেশন নাসাতে সায়েন্টিস্ট এসে যাচ্ছে, তারা ইনফরমেশন গ্যাদার করে নিয়ে নিউ ইনফরমেশন দিয়ে আবার নতুন কিছু কনস্ট্রাক্ট করবার চেষ্টা করছে। ভেরি ইন্টারেস্টিং কথাগুলো মাথায় রাখবে। খুব সাধারণ জিনিস হলেও ভেরি ডেপথ আছে এখানে, ডেপথটা বোঝার চেষ্টা করো, সোল হার্টে পৌঁছানোর চেষ্টা করো। খুব ইম্পর্টেন্ট কথা বললাম এগুলো, আমি এগুলো দারুণ ভাবে আমার কাছে মনে হয়, এবং এগুলা আমি যেটা বোঝার চেষ্টা করেছি আমি তোমাদের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করছি। ইট কনজিউমস এনার্জি, আমি আগেই বলেছি, বাট একটা যদি অ্যানাবলিক পাথে বুঝে নাও, তুমি যখন পড়াশুনো করছো, যদিও আমি যে পড়াশুনো দিচ্ছি তোমাদের কাছে দিচ্ছি, এটা এনার্জি রিলিজ, যে এনার্জিটা আমি ধরেছিলাম সেই এনার্জিটা রিলিজ করে দিচ্ছি, আমি আবার ব্যালেন্সে আসছি। সেরকম ক্যাটাবলিক পাথে এনার্জি রিলিজ করে। আবার যখন অ্যানাবলিক হয়, এই যে বাড়িটা বানাচ্ছিলাম তখন এনার্জি কনজিউম হয়েছে না, এনার্জি খরচ করা হয়েছে, তারপরে তো একটা স্ট্রাকচার তৈরি হয়েছে। তাহলে অ্যানাবলিক অ্যাক্টিভিটি এটা খুব ইম্পর্টেন্ট, এনার্জি এখানে কনজিউম হয়, এনার্জি খরচ হয়, আর এনার্জি বেরিয়ে যায়, এনার্জি রিলিজ হয়। যখন আমি ভেঙে দিলাম এনার্জি রিলিজ হলো, ভেঙে দিলাম এনার্জি রিলিজ হলো। এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ওই যে অ্যাডিনোসিন বলেছিলাম, তার সঙ্গে একটা ফসফেট, দুটো ফসফেট, তিনটে ফসফেট জুড়ে গিয়ে এনার্জি কনজিউম করে এনার্জি ভেতরে ট্র্যাপ করে গেছে। তারপরে সেই এটিপি যখন আমার বডিতে খরচ হবে, একটা করে ফসফেট বেরিয়ে যাবে, এডিপি হবে, এনার্জি রিলিজ করে, সেই এনার্জি দিয়ে আমি কথা বলছি। আরেকটা ফসফেট বেরোবে, এনার্জি রিলিজ হবে। ওই রিলিজ এনার্জি দিয়ে, তাহলে ক্যাটাবলিক অ্যাক্টিভিটি যদি না হয় তাহলে এনার্জির রিলিজ হবে না, এনার্জি শুধু আমি নিয়েই যাব। তাহলে বোঝো আমার বডিতে যদি এটিপি শুধু ম্যানুফ্যাকচার হয়, এটিপি তৈরি হয়ে আছে, এগুলো এটিপির কনসেপ্ট আমরা যখন রেসপিরেশন পড়াবো তখন বুঝতে পারবে। এনার্জি পুরো ট্র্যাপ হয়ে আছে, রিলিজ আর হচ্ছে না। তাহলে এনার্জি, যেই এনার্জি দিয়ে আমি কথা বলছি, যে এনার্জি দিয়ে আমরা কাজ করছি, এই এনার্জিটাকে রিলিজ হচ্ছে, আমার বডিতে কন্টিনিউয়াস ক্যাটাবলিক রিয়াকশন হচ্ছে, রিয়াকশন মেটাবলিক রিয়াকশনে ক্যাটাবলিজম হচ্ছে বলে এনার্জি, সেই এনার্জিকে আমি মুখ নাড়িয়ে হাত নাড়িয়ে কথা বলে তোমাদের কাছে এনার্জি রিলিজ করছি। এনার্জি কনজাম্পশন হয়, এই এনার্জি আমি যে এনার্জিটা কনজিউম করেছিলাম সেই এনার্জি রিলিজ করছি আজকে, সেই এনার্জির আবার ভরপাই তোমরা করে দাও অন্যভাবে। সেখানে মনিটারি রিয়াকশন থাকে বা অন্য কিছু দিয়ে, তারা অন্য কোনো, আমরা গিভ অ্যান্ড টেক পলিসিতে তো চলে। তাই যে এনার্জিটা আজকে রিলিজ করে দিচ্ছি আমি, সেই এনার্জি তোমাদের কাছে যাচ্ছে, সেই এনার্জিকে তোমরা কোনো একটা ফি বা কোনো কিছু দিয়ে ভরে দাও। এই যে এনার্জি কেউ ভরে দেয়, এই যে ভরে দেওয়াটা, সেটা তো একটা ভরপাই, না ভরলেও ব্যাপার নেই। মানে এনার্জি এখানে এবার আমরা ভরে দেবার কথা বলি, এটা ভরে দাও, কিন্তু আমাদের বডিতে সেই এনার্জিটা রিয়েলি কোনো, আমাদের বডির হাত পা নড়াচড়া চলাফেরার মধ্যে দিয়ে সেই এনার্জিটা ইউটিলাইজ হয়, এনার্জি ইউটিলাইজ ওটা। আর এখানে এনার্জি কনজাম হয় কখন, কনজিউম হবে। তাহলে এনার্জি কনজামশন, এনার্জি রিলিজ, এটা যদি না করে লিভিং স্টেট হবে না, লিভিং বিং হবে না। ফর এক্সাম্পল, ফরমেশন অফ অ্যাসিটিক অ্যাসিড from cholesterol, assembly of, another example, assembly of amino acid to protein, and photosynthesis, very important, photosynthesis. Photosynthesis is a process of anabolism, biosynthetic pathway. তোমাকে যদি বলা হয় photosynthesis এটা constructive or destructive, obviously constructive. Anabolic reaction or biosynthetic reaction, বায়োসিনথেটিক পাথওয়ে দিয়ে হবে, রাস্তাটার নাম পাথওয়ে। অথবা স্মল অ্যামাইনো অ্যাসিড জুড়ে একটা বিগার প্রোটিন হলো, অ্যানাবলিক রিয়াকশন। অ্যাসিটিক অ্যাসিড ফরমেশন হলো কোলেস্টেরল থেকে, সেটাও একটা কনস্ট্রাকটিভ। ঠিক একই রকম ভাবে আমরা ডিস্ট্রাকটিভ পাথওয়ে বা ক্যাটাবলিক পাথওয়েতে যদি আমরা একটুখানি জেনে নিতে চাই, তাহলে দেখব এক্সাম্পলের ক্ষেত্রে ফরমেশন অফ ল্যাকটিক অ্যাসিড, অর্থাৎ ল্যাকটিক অ্যাসিড ফর্ম করলো, ফরমেশন ফ্রম গ্লুকোজ, গ্লুকোজ থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি হলো, সেটা একটা ক্যাটাবলিক অ্যাক্টিভিটি। গ্লুকোজ থেকে ল্যাকটিক অ্যাসিড, যেটা বডিতে পেইন ক্রিয়েট করে। পেইন ক্রিয়েট করে কেন? তুমি ভাবছো পেইন ক্রিয়েট করে, ল্যাকটিক অ্যাসিড এনার্জি দেয়, এটা রেসপিরেশনে ভালো করে বোঝানো যাবে। গ্লাইকোলাইসিস প্রক্রিয়া, রেসপিরেশন, আমাদের শ্বাস প্রশ্বাস না, সেলুলার রেসপিরেশন মনে রাখবে। এই যে আমরা নাক দিয়ে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছি,
বা অক্সিজেন নিচ্ছি সেটা তো নয়। আমরা বলবো সেলে সেলে গিয়ে যে রেসপিরেশন হচ্ছে, সেলুলার রেসপিরেশন ইজ এ এক্সাম্পল অফ ক্যাটাবলিক পাথওয়ে। মনে রেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন দিলাম এগুলো। এই ছবিটা দেখতে পাচ্ছ যে কিভাবে আমাদের অ্যানাবলিজম এবং ক্যাটাবলিজম রিয়াকশনটা একটা সেলের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে। কিরকম ভাবে, এই যে সেলের মধ্যে ছোট ছোট কতগুলো পার্টিকেল দেখছো, এই পার্টিকেলগুলো আমাদের কনস্ট্রাকটিভ স্ট্রাকচার দিয়েছে বা অনেকগুলো পার্ট মিলে একটা সাম কনস্ট্রাকটিভ রিয়াকশন দিয়েছে। এবং কনস্ট্রাকটিভ রিয়াকশন দেওয়ার পর যখন ক্যাটাবলিজম হয়েছে, অর্থাৎ জিনিসগুলো ভেঙে গেছে, টুকরো হয়ে গেছে এনজাইমেটিক রিয়াকশনের জন্য, সেগুলো কিন্তু আস্তে আস্তে এনার্জিটাকে রিলিজ করছে। এই যে রিলিজড এনার্জি, এটাকে আমরা ইউটিলাইজ করছি। এটার একটা সিম্বলিক ডায়াগ্রাম তোমাদের সামনে দেওয়া হয়েছে। চলো আমরা এর পরের অংশটুকু দেখি। The energy released through catabolism is stored in the form of chemical bond. The energy released through catabolism, ক্যাটাবলিজমের থ্রু দিয়ে যে এনার্জি রিলিজড হয়, is stored in the form of chemical bond. কেমিক্যাল যে বন্ডগুলোর মধ্যে এনার্জিটা স্টোর হয়ে থাকে, কেমিক্যাল বন্ডের মধ্যে। তোমরা কেমিক্যাল বন্ড কোন কি কি জেনেছো? গ্লাইকোসাইডিক বন্ড, তারপরে পেপটাইড বন্ড, ইভেন হাইড্রোজেন বন্ড, ফসফোএস্টার বন্ড, ফসফোডাইএস্টার বন্ড, অল টাইপস অফ বন্ড। এই বন্ডের মধ্যে এনার্জিটা থাকে হোয়েন নিডেড, যখন দরকার পড়ে। কারণ দেখো, আমরা যখন ঘুমিয়ে থাকি, শুয়ে থাকি, অ্যানিমেলরা যখন ইনঅ্যাক্টিভ থাকে, আবার কখনো অ্যাক্টিভ থাকে, অ্যাজ পার রিকোয়ারমেন্ট এই বন্ডগুলো ব্রেক করে। আর বন্ড ব্রেক করলেই এনার্জিটা বেরিয়ে যায়। সেই এনার্জিটা আমরা দেখতে পাচ্ছি। দিস বন্ড এনার্জি ইজ ইউটিলাইজড, বন্ড এনার্জি, ঠিক আছে, বন্ডের এনার্জি। তাহলে বন্ড কতটা গুরুত্বপূর্ণ, ঠিক এখানেই এনার্জিটা লুকিয়ে থাকে। পেপটাইড বন্ডে, গ্লাইকোসাইডিক বন্ডে, ফসফোএস্টার, ফসফোডাইএস্টার, এন গ্লাইকোসাইডিক বন্ড, প্রত্যেকটা নাম মুখস্থ রাখতে হবে। প্রত্যেকটা বন্ডের মধ্যে এনার্জি ঢুকে থাকে। সেই এনার্জিগুলো অ্যাসপায়ার রিকোয়ারমেন্ট, কারণ সবার রিকোয়ারমেন্ট কে বলতে পারে না। একজন যখন ঘুমিয়ে আছে, আরেকজন তখন হয়তো জেগে কাজ করছে। তো যখন কাজ করছে তখন এনার্জি রিকোয়ার আছে, সেই এনার্জি রিকোয়ার, বন্ড ব্রেক করবে, এনার্জি বেরোবে। চলো, বন্ড ব্রেক করবে, এনার্জি ইজ ইউটিলাইজড ফর মেটাবলিক, অসমোটিক অ্যান্ড মেকানিক্যাল ওয়ার্ক। অসমোটিক ওয়ার্ক, কারণ অসমোটিক ওয়ার্ক মানে যখন সেলের থেকে কোনো মেটেরিয়াল সেলের ভিতরে ঢুকবে অথবা সেলের থেকে বাইরে বেরোবে। সেখানে আমরা অ্যাক্টিভ ট্রান্সপোর্টের কথা পড়েছি, জানি অ্যাক্টিভ ট্রান্সপোর্টে এনার্জি ইউটিলাইজ হয়। তাহলে এই যে এনার্জি যখনই দরকার পড়বে তখনই ফট করে ভেঙে যাবে, এনার্জি রিলিজ হবে। একটা পাটকাঠি আছে, হঠাৎ করে ভেঙে দিলে এনার্জি বেরিয়ে গেল, আবার জুড়ে দিলাম, এনার্জি লেগে গেল। বন্ড ফর্মেশন, এনার্জি ফর্মেশন, বন্ড ব্রেকিং, এনার্জি ইজ রিলিজড। ব্রেক করলেই এনার্জি, কোনো কিছু ব্রেক করলেই দেখবে ফাটাক করে শব্দটা, শব্দ মানেই একটা সাউন্ড এনার্জি। এটা আমরা বাইরে বোঝার জন্য বললাম, ঠিক আছে, বুঝতে পেরেছো? এরকম দ্য মোস্ট ইম্পর্টেন্ট every energy in living system is the bond energy. আমাদের লিভিং সিস্টেমে এই যে চেইন, এই যে বন্ড, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি, এই যে লটস অফ স্ট্রাকচার, সব জায়গায় স্ট্রাকচার কি বন্ড দিয়ে স্ট্রাকচার হয়েছে, মানে এনার্জি ফর্ম হয়েছে। যখনই সে বন্ডগুলোকে খুলতে হবে, ভাঙতে হবে, এনার্জি রিলিজ হবে। আর ওই যে রিলিজড এনার্জি কি হবে, বেরিয়ে যাবে, কিছু তো বেরিয়ে যাবে হিট এনার্জি হিসেবে। আমাদের বডি থেকে হিট এনার্জি বেরিয়ে যাচ্ছে, সে একটা এনার্জি। আবার সেই এনার্জির একটা পোর্শনকে আমরা ইউটিলাইজ করছি, মানে আমি চলছি, ফিরছি, ঘুরে বেড়াচ্ছি। তাহলে আমার মেটাবলিজমে এই বন্ড ব্রেকিং ক্যাটাবলিক অ্যাক্টিভিটি ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। অ্যানাবলিক অ্যাক্টিভিটিতে অনেক কিছুই হতে পারে, কোনো কিছু জমাচ্ছি, ব্যাংকে টাকা জমাচ্ছি, জমে যাচ্ছে। একজন মানুষ, তার ব্যাংকে অনেক টাকা জমে আছে, নো নিড, ঠিক আছে, এটারও দরকার তো আছে। ব্যাংকের থেকে খরচ করতে গেলে আমার পয়সাই নেই, তাহলে তো হবে না। তাহলে অ্যানাবলিক অ্যাক্টিভিটি না, ব্যাংকে টাকা জমানো, ব্যাংকের থেকে টাকা বের করে ইউটিলাইজ করা, ভেঙে দেওয়া, খুচরো করা, ভেঙে দিচ্ছি, ভাঙতি করছি, ভেঙে এনার্জি ইউটিলাইজ করছি, মানে ক্যাটাবলিক রিয়াকশন করছি। ভেঙে যাওয়া মানেই ক্যাটাবলিজম, কেটে ফেলা। এই কেটে ফেলা মানে বন্ডটা ব্রেক করা, বন্ড ব্রেক করছে মানে এনার্জি রিলিজ হচ্ছে। ওই যে এটিপির গল্পটা বলছি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, কথাটা আরেকবার বলে দিই, শেষে আরেকবার ছবি দেখিয়ে দেব। অ্যাডিনোসিন মানে ওই যে অ্যাডিনিন গ্রুপটা, অ্যাডিনোসিন
ট্রাইফসফেট, ট্রাই মানে তিনটে ফসফেট, অ্যাডিনোসিন মনোফসফেট, এটা অ্যাডিনোসিন, এটা একটা ফসফেট, অ্যাডিনোসিন মনোফসফেট AMP, আরেকটা ফসফেট জুড়লো বন্ড দিয়ে, অ্যাডিনোসিন ডাইফসফেট, দুটো ডাই ফসফেট দুটো জুড়েছে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট তিনটে জুড়েছে, টেট্রাফসফেট হয় না, ট্রাইফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এইবারে এই বন্ডটা ভেঙে গেল, এনার্জি ইজ রিলিজ, এই বন্ডটা ভাঙলো, এনার্জি ইজ রিলিজ। যদি এই বন্ডটা জেনারেলি ভাঙে না, যদিও বা ভাঙে, এনার্জি রিলিজ, আমার শুধু অ্যাডিনোসিন পার্ট হয়ে গেল, এনার্জি। আবার সেই এটিপিটা ফর্ম করতে হবে, এটিপি অ্যাডিনোসিনের সঙ্গে 1 ফসফেট 2 ফসফেট 3 ফসফেট, এই যে ফর্মটা করলো, তিনটে ফসফেট এবং অ্যাডিনোসিন জুড়ে গেল, এটা তো একটা অ্যানাবলিক অ্যাক্টিভিটি। আর এই এটিপি ফর্মেশন, তাহলে এই অ্যানাবলিক অ্যাক্টিভিটি আর এটিপি ফর্মটা, এটিপি স্টোরটা কোথায় হয়? এটা একটা অ্যানাবলিক অ্যাক্টিভিটি, কোথায় হয়? অ্যানাবলিক অ্যাক্টিভিটি অ্যাডিনোসিন 1 ফসফেট 2 ফসফেট 3 ফসফেট মানে ট্রাইফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট অ্যানাবলিক অ্যাক্টিভিটি কোথায় হয়? দ্যাট মিনস এনার্জিটা স্টোর হয়, বন্ড ফর্মেশন হয়, তখন এনার্জি রিলিজ হয় না, বন্ড ফর্মেশন হয়, এনার্জি কনজিউম হয়। কোথায়? ফটোসিনথেসিস। জেনে রাখো, এটা পরে ফটোসিনথেসিস যখন পড়াবো বুঝবে। অর্থাৎ সালোক সংশ্লেষ, ফটোসিনথেসিস প্রসেসটার মধ্যে কি হয়? এনার্জি স্টোর হয়, আর এই এনার্জি স্টোর করার ফলে ফুড স্টোর হয়, সেই ফুডকে আমরা খাই, খেয়ে পেটের মধ্যে আবার সেটাকে গুঁড়ো গুঁড়ো টুকরো টুকরো করে সেলে সেলে পাঠিয়ে দিই, প্রত্যেকটা গ্লুকোজ মলিকুল, সেই গ্লুকোজ মলিকুলের মধ্যে বন্ড থাকে, সেই বন্ডটা ফটাক করে ব্রেক হয়, এটিপি রিলিজ, ব্রেক হয়, এটিপি রিলিজ। সেই প্রসেসের নাম কি? রেসপিরেশন। রেসপিরেশনে এনার্জি রিলিজ, ক্যাটাবলিক অ্যাক্টিভিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন, ভালো করে মাথায় রেখো। নাও আমরা দ্য লিভিং স্টেট, এই বিষয়টিকে আমি বলেছিলাম যে বায়োমলিকুল পড়ার সবচেয়ে প্রধান কনসেপ্টই হলো লিভিং স্টেটটাকে বোঝা। আমি অনেকবারই তোমাদের সামনে এটার একটা ক্লু দিয়েছি, আশা করি বুঝতে পেরেছো। এখন কনভেনশনাল স্লাইড দিয়ে তোমাদের সামনে রাখছি। তাহলে লিভিং স্টেট অ্যান্ড নন লিভিং স্টেটের মধ্যে কি বলবো? একটা নন লিভিং স্টেট অর্থাৎ ডেড বডি পড়ে আছে, আরেকটা বডি নড়ে চড়ে বেড়াচ্ছে, কি একটা নন লিভিং স্টেট, একটা লিভিং স্টেট। নন লিভিং স্টেটমেন্ট আর্থের কাস্ট নন লিভিং স্টেট, একটা ডেড বডিও নন লিভিং। ওটা ডেড বডি কেন হলো? একটা লিভিং সেটা নন লিভিং হয় কারণ তার মেটাবলিক পাথওয়েতে বিরাট বড় একটা ক্র্যাশিং হয়ে গেছে, প্রবলেম হয়ে গেছে, পুরো মেটাবলিক পাথওয়েটা ব্রেকডাউন করে গেছে, নন লিভিং হয়ে গেছে। সে মেটাবলিজম ইজ এড। আর যে বেঁচে আছে তার মেটাবলিজম যে পাথওয়ে, ওই যে পাথগুলো বায়োসিনথেটিক পাথগুলো বলেছিলাম, ওই যে ক্রিস ক্রস রোডের মতো পুরো ট্রাফিক সুন্দরভাবে চলাচল করছে। আর ডিজিজ হলে একটু চলছে কিন্তু বাধা খেয়ে খেয়ে ডিজিজ, আর একদম যদি পুরো বন্ধ হয়ে যায়, পুরো মেটাবলিজম পাথওয়ে কাট। হার্ট ব্লক হলে, ব্রেন স্ট্রোক হলে, এগুলো তো হয়, আসলে কথা হার্ট ব্লক, ব্রেন স্ট্রোক মানে ওই যে মেজর মেজর সেন্টারগুলো বন্ধ হয়ে গেল, হোল পাথওয়েটা একদম ক্রাশ করে গেল, বডিটা ডেড হয়ে গেল। তাহলে লিভিং থাকতে গেলে মেটাবলিক অ্যাক্টিভিটি, মেটাবলিজম ইজ দ্য মেজর মেটাবলিজম ইজ দ্য মেজর বেসিক থিং অফ দ্য লিভিং স্টেট। এটা মনে রাখবে। ইন অর্গানিজম দ্য মেটাবোলাইটস are present in different concentration. Metabolite কোনটা? প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, আয়ন্স, মেটাবোলাইটস। System at equilibrium cannot perform work. System at equilibrium cannot perform. প্রত্যেকটা জিনিস যদি ইকুয়াল অ্যামাউন্টে থাকে, তাদের মধ্যে যদি পোটেনশিয়াল ডিফারেন্স না থাকে, তাহলে কোনো সময় সেটা কাজ করবে না, পুরো স্টেবল হয়ে থাকবে। তুমি প্রচুর অ্যামাইনো অ্যাসিড, প্রচুর কার্বোহাইড্রেট, প্রচুর আদার মেটেরিয়াল, লিপিড, ফ্যাট জমিয়ে দিয়েছো টেস্ট টিউবের মধ্যে, সব ইকুইলিব্রিয়ামে আছে, কেউ মুভ করছে না। মুভ কখন করবে? যখন তাদের মধ্যে আপ ডাউন হবে, একজন কমে গেলে একজন বাড়বে, একজন বাড়লে আরেকজন কমবে, বাড়া কমা, পোটেনশিয়াল ডিফারেন্স। এটা যদি কন্টিনিউ হতে থাকে তবেই না ট্রাফিকটা চলবে। আমাদের বডিতে তো অন্য কোনো কিছু নেই যে তাকে আমি ড্রাইভার দিয়ে চোখ দিয়ে চালিয়ে নেব, না, নিজে থেকেই চলবে। কিভাবে চলবে? এই যে সমস্ত যে মেটেরিয়াল, মেটাবোলাইটগুলো, তার অ্যামাউন্টের কনসেন্ট্রেশন কমা বাড়া হবে। দ্য সিস্টেম অ্যাট ইকুইলিব্রিয়াম ক্যানট
পারফর্ম ওয়ার্ক অ্যাট লিভিং অর্গানিজম ওয়ার্ক কন্টিনিউয়াসলি। কিন্তু লিভিং অর্গানিজমের মধ্যে এই যে মেটাবোলাইট গুলো কন্টিনিউয়াসলি ওয়ার্ক করে যাচ্ছে, মানে কন্টিনিউয়াসলি কনস্ট্রাকটিভ ডিস্ট্রাকটিভ কাজ হচ্ছে। একটা পরিমাণ বাড়ছে, একটা কমছে, একটা কমছে, একটা বাড়ছে, বাড়া কমা চলছে। দে ক্যানট রিচ ইকুইলিব্রিয়াম, তারা কখনই ইকুইলিব্রিয়াম একদম স্টেট সেম অবস্থায় পৌঁছে যায় না। একটা সেলের ভেতরে যা মেটেরিয়াল, সেলের বাইরেও তার মেটেরিয়াল, দুটো ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেল, সেলটার কোনো কাজই করবে না। আমরা অসমোসিসে দেখবো এগুলো কিরকম, কোনো মেটেরিয়াল যাতায়াত করছে না সেলের মধ্য দিয়ে, কোনো কিছু মেটাবলিক পাথওয়েতে যাচ্ছে না। কখন? যখন দুই দিকে ইকুইলিব্রিয়ামে থাকবে, দুই দিকের কনসেন্ট্রেশন ইকুয়াল থাকবে। কেউ এখান থেকে এখানে, এখান থেকে এখানে যাবে না, কিন্তু যে উঁচু হয়ে যাবে, এখান থেকেও এখানে যাবে, আবার এখানে গিয়ে এটা উঁচু হয়ে গেল, আবার উঁচু হয়ে গেল, আবার এখান থেকে আরেক জায়গায় যাবে। এইভাবে কন্টিনিউয়াসলি ইনইকুইলিব্রিয়াম স্টেট, ডিসব্যালেন্স স্টেট, ইকুইলিব্রিয়াম নয়, ডিসব্যালেন্স স্টেটে থাকলেই হবে লিভিং অর্গানিজম। সো ইনইকুইলিব্রিয়াম ইজ এ স্টেট অফ লিভিং বিং। একটা কথা বলি, তোমার বডিতে, তোমার যদি মনে করো কিচ্ছু খাচ্ছ না, কারণ তোমার খাওয়ার ইচ্ছে নেই, তোমার বডিতে খাওয়া কমে যায়নি, যা খাওয়া ছিল সেগুলো কোনো মেটাবলিক অ্যাক্টিভিটি করেনি, সেগুলো কমে যায়নি, রিলিজ হয়নি, শেষ হয়নি, যা খাওয়া দিয়েছিল সেটা সেখানেই রয়ে গেছে, এনজাইমেটিক অ্যাক্টিভিটি হয়নি, সেখানেই রয়ে গেছে। তুমি কি আবার খেতে চাইবে? তাহলে এইভাবে যদি না খেতে খেতে মানে তাহলে বডি ইকুইলিব্রিয়ামে আছে, অর্থাৎ এই পজিশনে কে যাবে? ডেড বডি হবে, সে তখন মারা যাবে, নন লিভিং স্টেট হয়ে যাবে। লিভিং স্টেট হলেই কি হবে? আমার খাবো, খাবার কিছুক্ষণ সময় যাবে, কাজকর্ম করব, এনার্জি রিলিজ হবে, সব কিছু, আবার আমার খাওয়াটা কমে যাবে, আবার খাওয়াটা কমে যাবে, ডাউন হয়ে যাবে, খাওয়াটা একদম কমে গেল, তখন আবার আমার খাওয়ার ইচ্ছা হবে, আবার খাওয়াটা দিয়ে ভরপাই করে দেবো, আবার কিছুক্ষণ পরে ডাউন হবে। তাহলে আপ ডাউন পোটেনশিয়াল ডিফারেন্স চলতেই থাকবে। তাহলে ইনইকুইলিব্রিয়ামে আছে বলেই তো আমার মধ্যে এরকম ভাবে হয়, অনেকক্ষণ ঘুমায়নি, তারপরে ঘুম পাবে, খুব ঘুম পাবে, আবার ঘুমিয়ে নিলাম, ভরপাই হয়ে গেল আমার বডির সমস্ত কাজকর্ম, আবার জেগে উঠলাম, আবার লিভিং বিং হয়ে গেলাম। এইভাবে আমাদের ইনইকুইলিব্রিয়াম, দ্যাট ইজ দ্য লিভিং স্টেট ইজ এ নন ইকুইলিব্রিয়াল স্টেট। আর লিভিং স্টেট ইজ এ নন ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম হয়ে যাওয়া মানে মরে গেল। তোমরা ডাক্তারখানায় দেখেছো, ডাক্তারের মধ্যে দেখবে একটা এরকম গ্রাফ চলতে থাকে মনিটরের মধ্যে, তার মানে একটা লিভিং বিং কাজ করছে, কোনো না কোনো কিছু কাজ করছে। লিভিং বিং হার্টের সঙ্গে কানেকশন, ব্রেনের সঙ্গে কানেকশন, অর্থাৎ সেই সমস্ত মেটাবলিক অ্যাক্টিভিটি, হার্টও একটা মেটাবলিক অ্যাক্টিভিটির পার্ট, ব্রেনও মেটাবলিক অ্যাক্টিভিটির পার্ট, তারাও কাজ করছে, মানে ইনইকুইলিব্রিয়াম আছে, আপ হচ্ছে ডাউন হচ্ছে, আপ হচ্ছে ডাউন হচ্ছে। তারপরে সে বডিটা যদি ডেড হয়ে যায়, ছবিতে দেখা যায়, সিনেমায় দেখা যায়, তাহলে কিছুক্ষণ পরে সব একটা স্ট্রেট দাগ চলে আসছে, মানে ইকুইলিব্রিয়ামে চলে আসছে। সো ইকুইলিব্রিয়াম ইকুইলিব্রিয়াম অবস্থা, সিচুয়েশন, ইকুইলিব্রিয়াল সিচুয়েশন is the meaning of dead, non-living. আর inequilibrium, disbalance is the state of living. Inequilibrium state is the state of living. আমি জানি, আশা করি এত দরকার নেই বলার, তোমরা নিশ্চয়ই বুঝেছো। And state to be able to perform work, inequilibrium state is the state for work. No living state উইদাউট মেটাবলিজম, অর্থাৎ মেটাবলিজমই হচ্ছে এর ব্যাকবোন। মেটাবলিজম থাকলেই ইনইকুইলিব্রিয়াল স্টেট থাকবে, ভাঙা গড়া থাকবে, কনস্ট্রাকশন অ্যান্ড ডিস্ট্রাকশন থাকবে, ডিস্ট্রাকশন কনস্ট্রাকশন থাকবে, কনস্ট্রাকশন ডিস্ট্রাকশন থাকবে। আর লিভিং বিং এর, লিভিং আছি বলেই আমাদের চাহিদা আছে, চাই, চলে, সব কিছু আমরা লিভিং স্টেটে আছি। তো লিভিং স্টেটেরই এটা একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, এটাই আমরা লাস্টলি আমরা দেখে নেব, বায়োমলিকুলের এটা ইম্পর্টেন্ট। এবারে আমরা চলে আসব সব থেকে ইম্পর্টেন্ট পার্টে, তার নাম এনজাইম, উৎসেচক বাংলায় বলে। কি বলে? এনজাইমরা হচ্ছে এমন একটা ভারী মলিকুল, হেভি মলিকুল, যারা কোনো রিয়াকশনে টেক পার্ট তো করে, কিন্তু আফটার আ রিয়াকশন দে উইল বি আবার
রিজেনারেট করে যায়, তারা আগের অবস্থায় ফিরে আসে, তাদের কোনো ডিস্ট্রাকশন হয় না জেনারেল, তাকে যদি পুড়িয়ে না ফেলি বা অন্য কিছু করি। তাহলে এনজাইম হচ্ছে কম্পারেটিভলি হেভিয়ার মলিকুল। লোহা লোহে কো কাটতা है, এটা গল্প আছে না? তাহলে এনজাইম সেও একটা এমন মলিকুল, সে অন্য মলিকুলকে কাটে, বন্ডকে ব্রেক করে, সাবস্ট্রেটকে প্রোডাক্টে পরিণত করে। সাবস্ট্রেট যা আমি খাচ্ছি, কার্বোহাইড্রেট খাচ্ছি, প্রোটিন খাচ্ছি, যা নিচ্ছি সাবস্ট্রেট, তার উপরে এনজাইম গিয়ে বসবে বা সাবস্ট্রেট গিয়ে এনজাইমের সঙ্গে অ্যাটাচ হবে। এনজাইম বড় বসে আছে, এইবার সে কি করে বন্ডটা ব্রেক করে দিয়ে দুটো ছোট ছোট পার্টিকেলে ভাগ করে দেবে। দ্যাট মিনস প্রোডাক্টে পরিণত করে দেবে। এনজাইম আবার আগের অবস্থায় ফিরে আসবে। কেন? এনজাইমটা সবসময় হয় হেভি মলিকিউল, ভারী। কি দিয়ে তৈরি হয়? ওই যে বায়োমলিকুল পড়েছিলাম, প্রোটিন, তার সঙ্গে একটু আয়রন পার্ট জুড়বে, একটু সুগার পার্ট জুড়বে, একটু লিপিড পার্টও থাকতে পারে, সবগুলো মিলে একটা হেভিয়ার মেটেরিয়াল হবে, সেটা এনজাইম তৈরি হবে। তাহলে সেটাই আবার কি করছে? ওই বায়োমলিকুল যে দিয়ে সে নিজে তৈরি হয়েছে তাকেই সে কাটছে। লোহাকে কাটতে গেলে 100 লাগে, 100টা লোহা দিয়ে তৈরি। তাহলে যদিও সাইজটা ছোট, কিন্তু দেখো লোহা লোহেকেও কাটতে হয়, মানে কি লোহা দিয়েই লোহাকে কাটি। তো এনজাইম একটা প্রোটিন, মেনলি মোস্ট অফ দা 99% এনজাইম প্রোটিন। রাইবোজাইম নামে একটা এনজাইম আছে যেটা নন প্রোটিন এনজাইম, রাইবোজোম থেকে তৈরি হয়। তাহলে এইভাবে তাহলে এনজাইম নিয়ে তোমাদের একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিলাম। নাও উই উইল গো এন্টার ফর দ্য ডিটেইল ফর এনজাইম। দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টিস অফ এনজাইম আমরা কয়েকটা দেখতে চলেছি, সেগুলো আমরা দেখব। ডান পাশের ছবিগুলোর দিকেও তোমরা তাকাবে, ওয়ান বাই ওয়ান আমাদের এই ডেসক্রিপশনগুলো এসে যাবে। আই থিঙ্ক তোমাদের খুব ভালো লাগবে। এনজাইমস আর বায়োকেমিক্যাল ক্যাটালিস্ট। ক্যাটালাইস্ট, যে ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি করে, তোমরা ফিজিক্সে ক্যাটালিটিক অ্যাক্টিভিটি জানো, যে রিয়াকশানে টেক পার্ট করে, বাট আফটার দ্য রিয়াকশান তারা অপরিবর্তিত থাকে, তারা নন চেঞ্জ হয় না, নিজের আবার চলে আসে, আবার আরেকটা মলিকুলের সঙ্গে কাজে লাগে, তাকে কাজ করে, তাকে বন্ড ব্রেক করে, আবার তার কাজ শেষ হয়ে যায়। ওয়ান বাই ওয়ান ডিটেলে পড়বো, একদম বেসিক জায়গায় পড়বো। এই বেসিকগুলো যদি একবার পড়ে ফেলো না, এটাই তো হায়ার স্টাডিজ। পরে বারবার করে এই বেসিকের উপরেই তোমাদের হায়ার স্টাডিজ, ইভেন কেমিস্ট্রি, বায়োলজি অ্যান্ড আদার অল সাবজেক্ট, এই মলিকুলার বেসিসগুলো জানলেই তোমরা ভালো করে করতে। এখানেই তো সায়েন্স ভেঙে যায়, কেটে যায়। এগুলো আমরা জুনিয়র ক্লাসে করেছি, কিন্তু একেবারে মেকানিজম দিয়ে কিভাবে কাটে ভাঙে, তার একেবারে ভেতরকার তথ্য ইনফরমেশন যত দিয়ে দেব, তত তোমাদের বুঝতেও সুবিধা হবে, তোমরা আন্ডারস্ট্যান্ড করতে পারবে। এবারে বলবো, অল এনজাইমস আর প্রোটিন, বাট অল প্রোটিনস আর নট এনজাইম। এটাও কিন্তু এনজাইমের একটা গ্রেট প্রপার্টি। তোমরা যখন করবে বা মনে পড়বে, এই পার্টগুলো কিন্তু একদম ভুললে চলবে না। এর আগে বলেছিলাম এনজাইম হচ্ছে বায়োলজিক্যাল ক্যাটালিস্ট। একটা আছে শুধু ক্যাটালিস্ট, আরেকটা আছে বায়োলজিক্যাল ক্যাটালিস্ট। মানে আমাদের বডিতে যে মেটাবলিক অ্যাক্টিভিটি বা মেটাবলিক পাথওয়েগুলো চলছে, সেখানে ক্যাটালিস্টের কাজ করছে, অর্থাৎ মেইনলি ভেঙে দেওয়ার কাজ করছে, ক্যাটাবলিজমের কাজ করছে। সেই জন্য এটাকে ক্যাটালিস্ট বলা হচ্ছে, বা যেখানে এনার্জি রিলিজ করার কাজে হেল্প করছে। অল এনজাইমস আর প্রোটিন, কাজে সমস্ত এনজাইম প্রোটিন, কিন্তু অল প্রোটিনস আর নট এনজাইম। বুঝতেই তো পেরেছো, আমাদের বডিতে কি সব প্রোটিন কি এনজাইম? আমাদের বডিতে যে সেলের উপরে মেমব্রেন করেছে প্রোটিন দিয়ে, সেটা কি এনজাইম? নয়। কিন্তু সমস্ত প্রোটিন এনজাইম, বাট এক্ষেত্রে কিন্তু একটা অল্প বাট আছে। একটা রাইবোজাইম নামে এনজাইম আছে, যেটা কিন্তু প্রোটিন, পুরোপুরি প্রোটিন নেচারের নয়। এনজাইমস আর স্পেসিফিক, দ্যাট ইজ ইচ এনজাইম হ্যাজ ইটস ওন সাবস্ট্রেট। কারণ আমি এরপরে তোমাদের বলবো, জায়গাগুলোকে মাথায় রেখো, যে এনজাইম নামে একটা যে হেভি মলিকুলার ওয়েট যুক্ত একটা মানে একটা পার্ট, অর্গানিকলি বলা যাবে না, একটা কেমিক্যালি, এনজাইম ইজ অলসো কেমিক্যাল, কিন্তু হেভি কেমিক্যাল। সেই কেমিক্যালগুলোর মধ্যে একটা নির্দিষ্ট অঞ্চলে বেশ কিছু রিসেপ্টর মতো থাকে, ঠিক আছে? সেই জন্য সেই রিসেপ্টরগুলো এক একটা এনজাইমের
এক একটা সাবস্ট্রেটের উপরে কাজ করবার একটা টেন্ডেন্সি দেখা যায়। সাবস্ট্রেট মানে কি? যাকে আমরা ভাঙছি সেটা হলো সাবস্ট্রেট। মানে তোমার কাছে একটা চকের আস্ত গুঁড়ো নেওয়া হলো, টুকরো, গুঁড়োনতার টুকরো, সেই চকটাকে যেন তুমি টুকরো করতে পারছো না, একটা এনজাইমের মধ্যে ফিট করে দিলে চকটা ঠিক যে শেপে আছে সেই শেপেই এনজাইমটা, সেই শেপটা আগেই দেওয়া আছে। চকের জন্য যে পার্টিকুলার এনজাইমটা ডেডিকেটেড আছে তা আমাদের চকটাকে ঢুকলো, ও চকটাকে কট করে ভেঙে দিল, ভেঙে দুটো চকের টুকরো তৈরি হয়ে গেল। অর্থাৎ এই যে আস্ত চকটা ছিল, যেটা আস্ত বা গোটা বা ফুল, সেটাকে বলা হবে আমাদের সাবস্ট্রেট। এবার সাবস্ট্রেটটা ভেঙে গিয়ে যে দুটো চকের টুকরো বেরোলো তাকে বলবে প্রোডাক্ট। কাজে সাবস্ট্রেট মানে যার উপরে গিয়ে কাজ করে এনজাইমটা। মানে এখানে তোমাকে আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হওয়ার জন্য এইভাবে ভাবতে পারো, তুমি ভাত খেয়েছো, ভাতের যে টুকরোটা আছে তার উপরে যে এনজাইম মানে কার্বোহাইড্রেট আছে, সেখানে ওই কার্বোহাইড্রেটটা যেই কার্বোহাইড্রেট অ্যামাইলোলাইটিক এনজাইম, যে এনজাইমটা শুধু কার্বোহাইড্রেটকেই ব্রেক করতে পারে, সেই এনজাইমের মধ্যে সে খাপে খাপে বসে গেল, বসে গিয়ে সে গ্লুকোজে ভেঙে দিল। ঠিক আছে, তো কথাটা বুঝতে পারে? এই যে গ্লুকোজে ভেঙে দেওয়ার কাজটা কে করবে? এনজাইম করবে। তাহলে ওই ভাতের টুকরোটা ছিল সাবস্ট্রেট, আর যেটা ওই যে টুকরো করে ভেঙে দিল তাকে বলবো প্রোডাক্ট। এইভাবে আমরা বুঝবো যে একটা স্পেসিফিক সাইট আছে। আবার একটা যদি প্রোটিওলাইটিক এনজাইম আছে, তার সঙ্গে কার্বোহাইড্রেটটা যদি জুড়েও যায়, কার্বোহাইড্রেট তার প্রোটিন নয়, কার্বোহাইড্রেট জুড়ে গেল, যে এনজাইমটা প্রোটিনকে ব্রেক করে তার কিন্তু কার্বোহাইড্রেট ব্রেক করবার প্রপার্টি নেই। তাহলে কি বলা যাবে? যে সাবস্ট্রেটের উপরে নির্ভর করে কোন এনজাইমটা কাজ করবে, বা এনজাইমের একটা নির্দিষ্ট সাবস্ট্রেটই আছে, যে এনজাইমকে বলা আছে তুমি কার্বোহাইড্রেট স্প্লিট করো, ব্রেক করো, সে শুধু কার্বোহাইড্রেটের পার্টিকুলার মলিকিউলকেই স্প্লিট করবে। প্রোটিনের জন্য আলাদা এনজাইম আছে, কার্বোহাইড্রেটের আলাদা এনজাইম। কার্বোহাইড্রেটদের এনজাইমগুলোকে বলা হয় অ্যামাইলোলাইটিক এনজাইম। প্রোটিন যেগুলোকে ব্রেক করে দেয় সেই এনজাইমগুলোকে বলা হবে প্রোটিওলাইটিক এনজাইম। সেই একইভাবে লাইপোলাইটিক এনজাইম, যেটা লিপিডকে ব্রেক করে। তাহলে ব্রেক করে যেগুলো তৈরি হয় তাদেরকে প্রোডাক্ট বলি। কোন একটা কারখানায় প্রোডাক্ট তো আগে, প্রোডাক্ট দিয়ে তো আর কিছু তৈরি হয় না, প্রোডাক্ট হয় পরে, আফটার সাম ম্যানুফ্যাকচারিং, আফটার সাম মডিফিকেশন। তাই প্রোডাক্ট কিন্তু পরে, সাবস্ট্রেট আগে। এই কথাটা মনে রেখো, কারণ এরপরে একে নিয়ে অনেকগুলো ইনফরমেশন আছে। এনজাইমস ফর্ম টারশিয়ারি স্ট্রাকচার 3D, অর্থাৎ ওই যে সিঙ্গেল স্ট্রাকচার, ডাবল স্ট্যান্ডার্ড, ট্রিপল পেঁচিয়ে গিয়ে শুরু হয়েছিল প্রোটিনের স্ট্রাকচার, উইথ সাম সার্ভিসেস, আমরা বলবো পকেটস, ছোট ছোট পকেট থাকবে, ছোট ছোট গর্ত মতো থাকবে, কল্ড অ্যাক্টিভ সাইটস। ওই যে এনজাইমের যে পার্টিকুলার এরিয়াটার মধ্যে যে চকটাকে ঢুকিয়ে দিয়েছিলাম, সেই যে অ্যাক্টিভ গর্তের মতো স্ট্রাকচার দেখাবো একটু পরে, বুঝতে পারবে, অ্যাক্টিভ সাইট বলবে। আর অ্যাক্টিভ সাইটে গিয়েই সবসময় সাবস্ট্রেট এসে জুড়ে যায়, ইনটু হুইচ দ্য সাবস্ট্রেট ফিটস। এই কথাটা বললাম, সাবস্ট্রেট ওখানে ফিট করে যাবে। রাইবোজাইমস একটা স্পেশাল, যার কথা তুমি এতক্ষণ আগে আমি বলে এসেছি, আরেকবার বলছি, নিউক্লিক অ্যাসিড আরএনএ দ্যাট বিহেভ লাইক এনজাইম। রাইবোজাইম যেটা রাইবো নিউক্লিওটাইড দিয়ে তৈরি হয়েছে, সেটা এনজাইমের মতো বিহেভিয়ার করে, বাট ট্রুলি এনজাইম নয়, বিহেভিয়ারটা এনজাইম। তাই অনেকে আবার এটাকে এনজাইম বলে থাকেন, বাট ইট ইজ নট এ প্রোটিন স্ট্রাকচার। সেজন্য আমরা নন প্রোটিন যে এনজাইমটা বললেই আমরা রাইবোজাইমের কথা বলি, বাট মোস্টলি এনজাইমস আর প্রোটিন। এটা মাথায় রেখো। দিজ আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি। জানবে আমরা প্রত্যেকটা প্রপার্টি নিয়ে আমরা ওয়ান বাই ওয়ান ডিসকাস করে যাব এখন তোমাদের সামনে। দেন কার্বনিক অ্যানহাইড্রেস, তোমাদের একটা খুব সুন্দর এনজাইমের কথা বলে দিই। ধরো আমাদের এনজাইমের কথা বলতে গিয়ে তোমাদের বলি, আমরা সবসময় খাওয়া দাওয়া খাচ্ছি, এবং সেই খাওয়া দাওয়াগুলো 2-3 ঘন্টার মধ্যে সেটা আমরা বাংলায় বলি হজম হয়ে যাওয়া, বাংলায় বলি পাচিত হয়ে যাওয়া, ইংরেজিতে বলি ডাইজেস্টেড হয়ে যাওয়া। এই যে ডাইজেশনের কাজটা মোটামুটি ভাবে আমরা একবার ফুড খেলে, আমরা মানুষ তাই আমাদের উদাহরণটা দিলে সবচেয়ে ভালো বুঝতে পারবে, যে আমরা 3 থেকে 4 ঘন্টা পরে আবার খাওয়ার জন্য রেডি হয়ে যাই। কেন? কারণ আমি যে খাবারটা খেয়েছিলাম তার উপরে এনজাইম অ্যাক্টিভিটি করেছে, সেই এনজাইম তাকে সাবস্ট্রেট গুলোকে, যা আমরা খেয়েছি তাকে সাবস্ট্রেট বলে, সাবস্ট্রেট গুলোকে প্রোডাক্টে কনভার্ট করেছে। প্রোডাক্ট মানে ছোট ছোট
মাইক্রোমলিকুলে কনভার্ট করেছে, সেগুলো আমাদের ব্লাড অ্যাবজর্ব করে নিয়েছে, ডেস্টিনেশনে পৌঁছে গেছে। ডেস্টিনেশন কোথায়? সেলে সেলে পৌঁছে গেছে। তাহলে আমার যে স্টমাক, আমার বডি, আমার সমস্ত জায়গায় ইউটিলাইজ হয়ে যাওয়ার পরে আমি আবার এমটি হয়ে গেছি, তাই আবার খাওয়া দাওয়ার চেষ্টা করছি। তাহলে এই যে তাড়াতাড়ি ভেরি কুইক টাইমে আমরা ব্রেকআপ করতে পারলাম, সেটা কার জন্য জানো? ইট ইজ ডিউ টু এনজাইম, উৎসেচক। তাহলে এই এনজাইমগুলো যে কোনো রিয়াকশনকে ফাস্টার করে দেয়। মানে আমরা এটাকে কম্পেয়ার করতে পারি একটা কার আর একটা সাইকেলের সঙ্গে। তোমাকে এখান থেকে একটা ডিস্টেন্সে যেতে হবে, কোচবিহার যেতে হবে। কোচবিহারে তুমি কার নিয়ে গেলে অনেক ফাস্ট এগিয়ে যাবে, কিন্তু সেটাই যদি তুমি সাইকেল নিয়ে যাও, সেটা করলে সেটা অনেকটা দেরি করে পৌঁছবে, আর পৌঁছবে ঠিকই। তার মানে এনজাইমের একটা রোল আছে, সেই রোলটাকে বোঝার চেষ্টা করো। কিরকম রোল? যদি মনে করো আমাদের বডিতে, কল্পনা করো সমস্ত এনজাইম নেই হয়ে গেছে, এনজাইম নেই, এনজাইম সমস্ত কিছু নেই, তাহলে কি যেগুলো তুমি খেয়েছো সেগুলো ডাইজেস্টেড হবে না, প্রোডাক্টে পরিণত হবে না? হবে, বাট ইট উইল বি ভেরি 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 স্লো। রিয়েলিটিতে দেখো, তোমাদের আশ্চর্য হতে পারে, একবার যদি খাই আর যদি এনজাইম না থাকে, কারণ মনে রাখো সেই ক্ষেত্রে আমাদের ওই ফুডটা, একবারের খাওয়া ফুড ডাইজেস্ট হতে 16 থেকে 17 বছর সময় লাগবে। ক্যান ইউ ইমাজিন যে কত স্লো প্রসেসে আমার বডিতে হয়, কাজগুলো হয়? কিন্তু সেটাকে ফাস্টার করে দেয়। ফাস্টার করার কেন দরকার হচ্ছে? কারণ আমি যে সমস্ত অ্যাক্টিভিটি করছি দ্যাট ইজ মোর ফাস্টার দেন আওয়ার ডাইজেশন সিস্টেম। তাহলে এবার আমার সেলের মধ্যে যদি, তাহলে তুমি ভাবতে পারো স্যার তাহলে এটাই ভালো হতো, একবার খেয়ে আর খেতে হতো না, 16 বছর 17 বছর পরে খেতাম, ভালোই হতো। কিন্তু আমার সেলের রিকোয়ারমেন্ট তো আরো ফাস্ট। সেল কিন্তু তোমার এতক্ষণের জন্য বসে থাকবে না, সেল উইল ডাই, সেল কাজ করতে পারবে না। তাহলে সেলের খাবারের যোগান, তার চাহিদা, তার থার্স্টিনেস, তার চাহিদা তার অনেক বেশি। তাহলে তার চাহিদাটা ওই 3 থেকে 4 ঘন্টা পর পর তাকে এনার্জি সাপ্লাই করতে হবে। তাহলে কি উপায়? তখন এনজাইমকে নামো একটা ক্যাটালিস্টিক, তাকে অ্যাড করে দিতে হবে। এবং আমার বডি নিজে থেকেই বিভিন্ন ধরনের কিউবয়েডাল সেল আছে, যেই সেলগুলোর মধ্যে ডাক্ট লেগে থাকে, ডাক্টাস গ্ল্যান্ডস, এই সমস্ত গ্ল্যান্ড থেকে লটস অফ গ্ল্যান্ডস আছে, হিউজ নাম্বার অফ এনজাইমস আছে। সেই এনজাইমগুলো সারাক্ষণ ওই মেটাবলিক পাথওয়েতে, যেটা দেখিয়েছিলাম কমপ্লেক্স পাথওয়েতে, সারাক্ষণ কাজ করে যাচ্ছে, সারাক্ষণ কাজ করে রিয়াকশনগুলোকে ফাস্টার করে যাচ্ছে। একটা ওই ধরনের রাস্তা যদি খুব স্লো গাড়ি চলে, সে তাহলে কি হবে? একটা সিটি, একটা টাউন, একটা কান্ট্রি কিভাবে ফাস্ট এগোবে? কাজে কোনো একটা জিনিসকে খুব ফাস্ট পৌঁছে দিতে হবে। দেখবে সেরকম আমাদের বডিতেও আমাদের সেলগুলো ডেস্টিনেশন, সেখানে খুব ফাস্ট পৌঁছে দিতে হবে আমাদের ফুডগুলোকে। তাহলে এনজাইমের রোল মারাত্মক আছে। সেই রোলটার এক্স্যাক্টলি একটা এক্সাম্পল আছে, যে এক্সাম্পলটা তোমরা তোমাদের খাতায় লিখে রাখবে এবং দেবে। সেটা হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেজ নামে একটা এনজাইম। কারণ এনজাইমের নাম দিতে গেলে সবার শেষে এএসি থাকবে, থাকলেই বুঝতে পারবে ইটস অ্যান এনজাইম। কাজে কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম সেটা কি করে? সাধারণত যদি আমি কার্বনিক অ্যানহাইড্রেজ না অ্যাপ্লাই করি, তাহলে কার্বন ডাইঅক্সাইড এবং H2O, যেটা H2CO3, আমাদের হিমোগ্লোবিনের সঙ্গে অক্সিজেনের অ্যাসোসিয়েশন, ডিসঅ্যাসোসিয়েশন কার্ভে পড়াবো সবসময়। তার জন্য এই এনজাইমটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইচ অ্যান্ড এভরি মোমেন্ট এই এনজাইমটার দরকার আছে। তাহলে H2CO3 প্রোডাক্টটা, বাইকার্বনেট প্রোডাক্ট, এইটাকে তৈরি করতে গেলে আমাদের একটা এনজাইম যদি না থাকতো, এই কার্বনিক অ্যানহাইড্রেজ, তাহলে সেটা মাত্র 200 মলিকিউল তৈরি হতো অটোমেটিক যদি ছেড়ে দিতাম। এবারে কার্বনিক অ্যানহাইড্রেজ যে এনজাইমটা আছে, সেটা কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনকে জুড়ে H2CO3 তে কনভার্ট করে কতগুলো মলিকিউল? সেম টাইমে 6 লাখ মলিকুল তৈরি করবে। এটা হিউজ অ্যামাউন্ট অফ মলিকুল তৈরি করে, তাহলে কত গুণ ফাস্টার, কত টাইম ফাস্টার করে দিল রিয়াকশনটা। তার জন্য এই রিয়াকশনটাকে ইউটিলাইজ করবে। কার্বনিক অ্যানহাইড্রেজ ইজ দ্য ফাস্টেস্ট এনজাইম ইন অ্যাক্সিলারেট দ্য ফলোয়িং রিয়াকশন 10 মিলিয়ন টাইমস। মিলিয়ন টাইম, কোথায় 200, আবার কোথায় 6 লাখ হয়ে গেল।
তাহলে এই যে মিলিয়ন টাইম তাকে বাড়িয়ে দিল কে? একটা মাত্র এনজাইম, উইথড্রয়াল অফ এনজাইম মাত্র 200 মলিকুল করবে। দ্যাট মলিকুল আমার কাজে লাগবে না, ফাস্ট করবে না। এবং এই যে সারাক্ষণ আমি যে অক্সিজেন এন্ট্রি নিয়ে যাচ্ছি, কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে, অক্সিজেন হিমোগ্লোবিনের সঙ্গে অ্যাসোসিয়েশন অ্যান্ড ডিসঅ্যাসোসিয়েশন করছে, ঢুকছে বেরিয়ে যাচ্ছে, ঢুকছে বেরিয়ে যাচ্ছে, ফার্স্ট অ্যাকশন হচ্ছে। ফার্স্ট অ্যাকশনটা হচ্ছে বলে আমরা নর্মাল লাইফ লিড করতে পারছি। তার জন্য এই কার্বনিক অ্যানহাইড্রেজ আমাদের বডিতে ফাস্টেস্ট এনজাইম। এই ইনফরমেশনটা রেখে দেবে, কার্বনিক অ্যানহাইড্রেজ, কার্বনিক অ্যানহাইড্রেজ। কার্বনিক কথাটা CO2 থেকে, কার্বনিক কথাটা মাথায় রাখবে, CO2 এর সঙ্গে হাইড্রেজ কথাটা লেগে আছে, H2O লাগিয়ে দেবে, ইজি টু রিমেম্বার। এটাকে তোমরা এগিয়ে নিতে পারবে। In the absence of the enzyme, only 200 molecule are formed in an hour, এক ঘন্টায়। In presence of this carbonic anhydrase, about 6 lakhs molecule are formed per second। দেখো ওটা এক ঘন্টায় ছিল 200টা, তাহলে পার সেকেন্ডে তো বুঝতে পারবে ভেরি স্মল অ্যামাউন্ট, কিন্তু পার সেকেন্ডে 6 লাখ মলিকুলে কনভার্ট করতে পারে। সো ইট ইজ কল্ড দ্য ফাস্টেস্ট এনজাইম ইন দ্য ওয়ার্ল্ড, কার্বনিক অ্যানহাইড্রেজ। এটা কিন্তু আসতে পারে ইন এ মাল্টি স্টেপ কেমিক্যাল রিয়াকশন। কেমিক্যাল রিয়াকশনের স্টেপ কখনো একটা হয় না, কারণ আমরা একটা দুটো দিয়ে এক্সাম্পল করি, বাট দিস রিয়াকশনস আর কন্টিনিউয়াসলি হাই স্পিডে চলে যাচ্ছে। মেটাবলিক পাথওয়েতে ইচ স্টেপ ইজ ক্যাটালাইজড বাই ডিফারেন্ট এনজাইম। ফর এক্সাম্পল ইন গ্লাইকোলাইসিস, গ্লুকোজ যেটা C6H12 সেটা কনভার্ট করছে টু পাইরুভিক অ্যাসিড C3H4O3 ইন 10 ডিফারেন্ট স্টেপস, যেটাকে আমরা গ্লাইকোলাইসিসের স্টেপ বলতে পারি, স্টেপস অফ গ্লাইকোলাইসিস। এই যে এখানে যে ছবিটা দেওয়া আছে, তোমরা ইচ্ছে করলে গ্লাইকোলাইসিসের এই স্টেপটা এখান থেকেই মুখস্থ রাখতে পারো, কারণ আমি এই চ্যাপ্টারটা একটু পরে করাবো, কারণ রেসপিরেশনের শুধু এই গ্লাইকোলাইসিস পার্ট অ্যান্ড ক্রেবস সাইকেল পার্টটা বেশি ইম্পর্টেন্ট, অন্য পার্টগুলো তার সঙ্গে অক্সিজেন অ্যাসোসিয়েশন ডিসঅ্যাসোসিয়েশন ওটা একটু পড়তে হবে। কিন্তু তারপরে যদি তোমরা মনে করতে চাও যে এই রিয়াকশনটা দিয়ে আমি গ্লাইকোলাইসিস পড়ে রাখবো, ইয়েস ইউ হ্যাভ টু মাগ আপ দিস রিয়াকশন। এটা জুনিয়র ক্লাসেসে মুখস্থ করতে বলি না, কিন্তু হায়ার ক্লাসেসে এটাকে মুখস্থ করতে বলা হয়। 10 স্টেপ প্রসেস, এটাকে ওপর থেকে নিচে, আমি যখন চ্যাপ্টারটা করবো তখন দেখাবো, একদম ওপর থেকে নিচে করে 10টা স্টেপ হবে গ্লাইকোলাইসিসের, যেটা যে কোনো সেলের সাইটোপ্লাজমে হয়, এটা বলে রাখলাম। সেখানে গ্লুকোজ মলিকুল এসে ঢোকে এবং মাইটোকন্ড্রিয়া ঢোকবার আগে কিছু এনার্জি সে রিলিজ করে, এবং 10 স্টেপ প্রসেস। এবং এখানে এনজাইমের একটা হিউজ রোল আছে। প্রত্যেকটা জায়গায় এনজাইমের রোলগুলো নিয়ে আমরা এরপরে 1 বাই 1 মুখস্থ হয়ে যাবে তোমাদের, একবার পড়িয়ে দিলে মুখস্থ। এটা তো এই চ্যাপ্টারটা ওই গ্লাইকোলাইসিসের জন্য না, তার জন্য আমি গ্লাইকোলাইসিস স্টেপগুলো পরপর বলবো না, বাট তোমরা যদি এখান থেকে স্ক্রিনশট নিয়ে বা একটু পড়ে রাখতে পারো বা ভিডিওকে পজ করে দেখে রাখতে পারো, তাহলেও দেখে রাখতে পারো এটা কিন্তু একটা গ্লাইকোলাইসিসের স্টেপ। আমি একটু বলে দিই তাহলে তোমাদের যদি সুবিধা হবে। দেখো সবার প্রথমে এখানে আছে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, G6P বলা হয়। এখানে এটিপি খরচ হয়ে এডিপি তে কনভার্ট করলো। তারপরে খুব ইম্পর্টেন্ট এই ফসফোগ্লুকো আইসোমারেজ একটা এনজাইম, এখানে এনজাইমের রোলগুলোর কথাই বলছি, তৈরি করবে ফ্রুক্টোজ 6 ফসফেট, তারপরে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, এগুলো মুখস্থ করতে হয়। তারপরে দুটো লাইনে চলে যায়, একটাকে ঢ্যাপ লাইন বলা হয়, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, আর একটা লাইনে চলে যায় গ্লিসারালডিহাইড 3 ফসফেট, G3P বলা হয়। এবার তারপরে দুটো করে লাইন দেখবে আসছে, এখানে 1,3 বিসফসফেট ইন্টু 2 দুটো বেরোচ্ছে, 3 বিসফসফোগ্লিসারেট এটাও দুটো বেরোবে, কারণ দুটো লাইন দিয়ে আসবে, একটা ঢ্যাপ লাইন দিয়ে আর একটা নর্মাল গ্লুকোজ লাইন দিয়ে, বারবার দুটো করে মলিকুল আসবে, এটা পরে বলে দেবো। এরপরে চলে আসছে 2 ফসফোএনল গ্লিসারেট, তারপরে পেপ বলা হয় ফসফোএনল পাইরুভেট, PEP পেপ আর পেপা, ফসফোএনল পাইরুভিক অ্যাসিড, অ্যাসিডকে টেট দিয়ে বলা হয় পেপ বা পেপা। পেপ মানে ফসফোএনল পাইরুভেট আর পেপা মানে ফসফোএনল পাইরুভিক অ্যাসিড, সেম থিং। সব শেষে পাইরুভেট আর পাইরুভিক অ্যাসিড। সেটা এই যে 10টা স্টেপে আসলো, এই 10টা স্টেপ 10 স্টেপ পর্যন্ত হতে গিয়ে আমাদের অনেকগুলো এনজাইম কাজে লেগেছে। কোনগুলো? হেক্সোকাইনেজ, ফসফোগ্লুকো আইসোমারেজ, ফসফোফ্রুক্টোকাইনেজ, অ্যালডোলেজ, প্রত্যেকটা এসি লাগানো আছে, দুটোই অ্যালডোলেজ, ট্রাইফসফো আইসোমারেজ, গ্লিসারালডিহাইড
ফসফেট ডিহাইড্রোজেনেজ, নামগুলো শর্ট ফর্ম করলে মনে রাখতে পারবে। দেন ফসফোগ্লিসারেট কাইনেজ বা ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ এভাবে বলা যায়, বা ফসফোগ্লিসারেট মিউটেজ এবং পাইরুভেট কাইনেজ। এছাড়া এনলেজ বলে একটা আছে, এনল গ্রুপ জুড়ে যায়, এনল মানে HOH কে আমরা এনল গ্রুপ বলি, সেই এনল গ্রুপ জুড়ে গিয়ে দেখো কতগুলো এনজাইম। ধরো এই এনজাইমগুলো না থাকতো তাহলে এই রিয়াকশনটা ফাস্ট হতো না, এবং পাইরুভিক অ্যাসিড হয়ে যায় যখন, তারপরে সেটা মাইটোকন্ড্রিয়াতে এন্ট্রি নিয়ে নেয়, মাইটোকন্ড্রিয়াতে সেখানে সে ক্রেব সাইকেল করতে থাকে, TCA সাইকেল করতে থাকে, এবং TCA সাইকেলেও এনার্জি 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 রিলিজ হতে থাকে। এইভাবে যে এনার্জিগুলো রিলিজ হতে থাকে তারপরে আমাদের রিয়াকশনগুলো চলতে থাকে, এবং প্রচুর প্রচুর আমাদের এটিপি রিলিজ হতে শুরু করে। প্রত্যেকটা জিনিস পুরো ডিটেলে বলবো যখন আমরা গ্লাইকোলাইসিস, ক্রেব সাইকেল, রেসপিরেশন, সেলুলার রেসপিরেশনে পড়াবো, এবং এগুলো কিন্তু সেই সেলুলার রেসপিরেশনে এই এনজাইমগুলোর অনেক রোল আছে, গোটা বডিতেই আছে, বাট সেলুলার রেসপিরেশনেও আছে। এবার কেমিক্যাল রিয়াকশনসের কয়েকটা এক্সাম্পল তোমাদের কাছে দিয়ে দেব, যেগুলো এক এক করে আসছে তোমাদের কাছে, এগুলো পড়ে নেবে। In a chemical reaction, there will be breaking of bonds. Chemical reaction কিছুই না, বন্ড ব্রেকিং। বায়োমলিকুল পড়ছি, এতে করে কেমিস্ট্রিও তোমাদের অনেকটা হয়ে যাবে। দেখবে এই যে বন্ড ব্রেকিং মানে কি, এনার্জি রিলিজ, বন্ড কনস্ট্রাকশন মানে এনার্জি কনজাম্পশন, এগুলো তোমরা জানো, বলেছি। যেমন বেরিয়াম হাইড্রোক্সাইড, H2SO4, সালফিউরিক অ্যাসিড, বেরিয়াম সালফেট, H2O, ওয়াটার, এটা জানবে ইনঅর্গানিক কেমিক্যাল রিয়াকশন, প্রত্যেকটাতে কোনো কার্বন কম্পাউন্ড নেই। তারপরে আমরা কার্বন কম্পাউন্ডে অর্গানিক রিয়াকশন, স্টার্চ কিন্তু C6H12O6 না, তার থেকে একটা ওয়াটার মলিকুল বেরিয়ে গিয়ে স্টার্চের সঙ্গে যদি তুমি ওয়াটারকে জুড়ে দাও, আমরা গ্লুকোজ থেকে 1H2O বের করে দিলে তাহলে সেটা স্টার্চ হয়ে যায়, আবার স্টার্চের সঙ্গে 1 মলিকুল ওয়াটার অ্যাড করে দিলে সেটা গ্লুকোজ হয়ে যাবে। তাহলে স্টার্চ আর গ্লুকোজের ফর্মুলা কি, গ্লুকোজের C6H12O6, এবার সেটা একটা H2O বের করে দাও, অনলি H2O, তাহলে C6টাই রয়ে যাচ্ছে, কিন্তু H হয়ে যাবে 10O5, C6H10O5, অর্থাৎ এখান থেকে একটা ওয়াটার মল বেরিয়ে গেছে, হয়ে গেছে স্টার্চ। এবার স্টার্চ ফরমেশনে প্ল্যান্ট তার গ্লুকোজগুলোকে স্টোর করে, ওয়াটারকে সে ইভাপোরেট করে দেয়, ওয়াটার ইভাপোরেট না করলে সেটা নষ্ট বা পচে যেতে পারে। এবার প্ল্যান্ট যখন সেটাকে ইউটিলাইজ করবে তার নিজের ফুড মেটেরিয়াল, তাকেও তো বড় হতে হবে, তাকেও তো, বাট নেসেসিটি কম হলেও গাছেরা আমার জন্যই খাবার বেশি তৈরি করে, কিন্তু গাছ তো তৈরি করে আসলে তার নিজের জন্য, কিন্তু এত বেশি তৈরি করে তাহলে সবগুলো দিয়ে তার গাছের বডি তৈরি করছে, কিন্তু মোস্ট অফ দ্য টাইম গাছ যে কার্বোহাইড্রেট গুলো স্টোর করে সেগুলো আমরা খাই, কিন্তু সেগুলো কি ফর্মে, স্টার্চ ফর্মে। কারণ স্টার্চ ফর্মে কেন, আমরা যাতে করে ওই ফ্রুটটা বা তার খাওয়ার জিনিসটা নষ্ট কম হয়, ঠিক আছে। এবার আমরা কি করলাম, এবার গাছ যখন সেটাকে খাবে তখন একটু একটা ওয়াটার মলিকুল অ্যাড করে নেবে, অ্যাড করলে C6H12O6 হয়ে গেল। এটাও একটা কেমিক্যাল রিয়াকশন, বাট ইট ইজ এ অর্গানিক কেমিক্যাল রিয়াকশন। এই প্রত্যেকটা রিয়াকশনে এনজাইমের রোল আছে। এবার আমরা দ্য রেট অফ রিয়াকশন, দ্যাট ইজ অ্যামাউন্ট অফ প্রোডাক্ট ফর্মড পার মিনিট অর পার আওয়ার বা পার ইউনিট টাইম বলবো, এটাকে আমরা একটা ফর্মুলা দিয়ে বলি, সেটাকে বলে ডেল্টা পি বাই ডেল্টা টি। নিচে ডেল্টা টি, ওপরে ডেল্টা পি। টি মানে ইউনিট টাইম, আর ডেল্টা টি মানে ডেল্টা পি মানে প্রোডাক্ট, অর্থাৎ প্রোডাকশনের রেট। যে কোনো কিছু রেট মানে টাইম দিয়ে ডিভিশন, এনিথিং রেট, তাকে রেট বলা হয়, তাকে তার টাইম দিয়ে ভাগ করা হবে। তাকে আমরা ফিজিক্সে তোমরা পড়েছো, জানো, কোনো কিছুকে সময় দিয়ে ভাগ করলেই তাকে বলা হয় তার হার বা রেট, বাংলায় হার বলা হয়, বিক্রিয়ার হার, দ্য রেট অফ রিয়াকশন, রেট হবে টাইম দিয়ে ভাগ করলে। তাহলে ডেল্টা টি ফ্র্যাকশন অফ টাইম, কারণ এই ইউনিট টাইমটার কোনো ঠিক ঠিকানা নেই, কম বেশি হতে পারে, টাইম তুমি মিনিটে, সেকেন্ডে, আওয়ারে ক্যালকুলেট করতে পারো, সে ডেল্টা টি। আর ডেল্টা পি মানে যে প্রোডাক্ট উৎপাদন হচ্ছে, সেই প্রোডাক্ট উৎপাদন এনজাইমের উপর নির্ভর করে, এনজাইমের প্রপার্টির উপর নির্ভর করবে, সেই প্রোডাক্টের যে প্রোডাকশন সেটাও ডিফার করে, তাই এটাকে ডেল্টা লাগানো হয়েছে, ডেল্টা পি। তো ডেল্টা পি বাই ডেল্টা টি, এই দিয়ে আমরা বলতে পারি দ্য রেট অফ রিয়াকশন। ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। খালি এইটুক দিয়ে তোমাকে প্রোডাক্টের রেট দিয়ে দেওয়া হলো, টাইম দিয়ে দেওয়া হলো, জাস্ট ইউ হ্যাভ টু পুট দ্য ডিজিটস এন্ড নাম্বারস
সো ইউ ক্যান ক্যালকুলেট সাম ম্যাথমেটিক্যাল প্রপার্টি। এগুলোকে নিয়ে আলাদা আলাদা করে করা তো যাবে না, এগুলোকে নিয়ে তোমরা যদি একটু হায়ার এক্সাম যদি আসে, নর্মাল বোর্ডে এগুলো আসে না, যদি আসে তোমরা এগুলো খুব ইজিলি বলতে পারবে। তার জন্য কিন্তু এই স্লাইডটা দেখানো হয়েছে। এবার আমরা আরেকটু ইনফরমেশন আছি। ইফ দ্য ডিরেকশন অফ দ্য রিয়াকশন ইজ স্পেসিফাইড, দ্য রেট ক্যান অলসো বি কল্ড ভেলোসিটি। আমরা ভেলোসিটি বলে বেগ বলতে পারি। আমরা আমাদের ফিজিক্সে কি বলি, আমরা টাইমে কতটুক যাচ্ছি তার রেটকে আমরা ভেলোসিটি বা বেগ বলতে পারি। বেগ, গতিবেগ, ভেলোসিটি। ভেলোসিটি তোমরা ইংলিশে জানো, সে ভেলোসিটিটাকে আমরা এইভাবে বলতে পারবো। তাহলে অলসো বি কল্ড ভেলোসিটি দ্য টেম্পারেচার অ্যান্ড আদার ফ্যাক্টরস। ওইখানে ডেল্টা দিয়ে করার কারণ কি, টাইম ডিফার করে অনেক সময় প্রোডাক্টের উৎপাদনের হার বা প্রোডাকশন রেট একই রকম হয় না। কার উপরে, কতগুলো কন্ডিশন আছে, কতগুলো শর্ত আছে, সেই শর্তের উপরে এই রেট অফ প্রোডাকশন নির্ভর করে। টেম্পারেচার অ্যান্ড আদার ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টরস আর দেয়ার that controls the chemical and physical reaction। তাহলে এনজাইম থাকলেই হবে না, টেম্পারেচারটাকেও তার অপটিমাইজ করতে হবে। অন্যান্য ফ্যাক্টর আছে, পিএইচ আছে, তার ফ্যাক্টরকে আমাদের দেখতে হবে। সব এগুলো আমরা এক এক করে আসবো। তার গ্রাফ আছে যেগুলো ডিরেক্ট এক্সামে আসে, আমরা দেখাবো। ইন মেনি কেসেস দেয়ার দ্য রেট ডাবলস অর ডিক্রিজ বাই হাফ। এই রেটটাকে আমরা ডাবল হয়ে যায়, কখনো হাফ হয়ে যায়। এই যে রেট অফ রিয়াকশন হঠাৎ করে খুব ডাবল বেড়ে গেল, আবার কখনো যখন নামে তখন ধীরে ধীরে হাফ হয়ে চলতে থাকে। একটা রিয়াকশন জাস্ট হাফ, তার যে টোটাল যা ক্যাপাসিটি, তার একটা গাড়ির ক্যাপাসিটি দেখা গেল 100 কিলোমিটার পার আওয়ার যাওয়ার, সেটা হাফে কত 50 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে। যাতে করে কিছুটা রিজার্ভ রাখে, যাতে করে তার বাড়ার সুযোগ থাকে অ্যাজ পার দ্য সাবস্ট্রেট আর কামিং। আমার এক্স পার দ্য রিকোয়ারমেন্ট আই ক্যান ইনক্রিজ মাই স্পিড, বাট ইন জেনারেলি হাফ অব্দি গিয়ে থাকে। যেই হাফ, এটা খুব ইম্পর্টেন্ট, এই যে হাফ করে কমে বা বাড়ে, সেটা কার উপরে নির্ভর করবে একটা টেম্পারেচার উপরে। জেনারেলি দেখা গেছে যে 10 ডিগ্রি সেলসিয়াস কমে বা বাড়ে, তার জন্য যদি কমে যায় হাফ অফ দ্য ভেলোসিটি, হাফ কমে যাবে। আর 10 ডিগ্রি বাড়িয়ে দাও, স্পিডটা একবারে তার ডাবল হয়ে যাবে। কাজেই বলছে চেঞ্জ ইন আইদার ফরওয়ার্ড অর ব্যাকওয়ার্ড ডিরেকশন। ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড মানে বুঝে গেছো, কোন একটা রিয়াকশন হচ্ছে, সেটা মনে করছো 20 ডিগ্রিতে একটা রেট অফ রিয়াকশন হচ্ছে, সেই 20 ডিগ্রিতে কতটুকু হচ্ছে, হাফ তার যে ক্যাপাসিটি, তাকে তুমি বাড়িয়ে দিলে 10 ডিগ্রি টেম্পারেচার, সেটা গিয়ে বেড়ে গিয়ে জাস্ট তার ডাবল হয়ে যাবে। ঠিক আছে, একদম এটা হাফটা খুব ইম্পর্টেন্ট, কারণ ইচ এভরি 10 ডিগ্রি। আবার কোন রিয়াকশন সেটা 40তে হয়ে যাবে। এবার কোন রিয়াকশন 40তে চলছে, প্রোডাক্ট বের করছে 40 পার মিনিট, আমি মিনিটে বললাম, ইউনিট পার ডেল্টা টিটাকে আমি মিনিটে বললাম, সেকেন্ডে বলতে পারি অ্যাজ পার, এটা কোনো ব্যাপার নেই, ক্যালকুলেশন বুঝতে পেরেছো। তাকে যদি পার মিনিটে বলি 40টা হচ্ছে, আমি ভাবছি হঠাৎ করে কোনো কারণে কমিয়ে দেবো, তাহলে টেম্পারেচারটাকে বাইরে আমি এনজাইমের রিয়াকশনটাকে আমি কন্ট্রোল রেগুলেট করছি। রেগুলেশন অফ এনজাইমস রিয়াকশন দরকার হতে পারে, বডি কখনো নিজে থেকে করে, কারণ কোনো অ্যাকশন খুব ফাস্ট হয়ে গেলে সেটা আমাদের প্রবলেম করতে পারে, সেটা বডি তার মেটাবলিক পাথওয়েতে অ্যাডজাস্ট করে নেয়। এবং স্বাভাবিকভাবেই দেখবে আমাদের যদি জ্বর আসে, কোনো কিছু মেটাবলিক রিয়াকশন খুব বেড়ে যায়। কেন বেড়ে যায় বলতো, টেম্পারেচার তো নর্মালের থেকে বেড়ে গেছে, কারণ তখন অ্যান্টিবডি প্রডিউস করতে হয়, বডিকে প্রোটেকশন দিতে হয়। জ্বর কিন্তু একটা প্রোটেক্টিভ ইন নেচার, কাজে টেম্পারেচার হিট করেছে মানে এনজাইম তার অ্যাক্টিভিটিগুলো বাড়িয়ে দিয়েছে। আবার এনজাইম যদি লো হয়ে যায়, তাহলে এনজাইমের অ্যাক্টিভিটি আবার তার হাফ হয়ে যায়। এই যে হাফ, এটাকে ভি ম্যাক্স বাই 2, ভি ম্যাক্স মানে তার হাইয়েস্ট ক্যাপাসিটি, তাকে যদি 2 দিয়ে ভাগ করা যায় বা 2 ডিভাইড করা যায়, 2 দিয়ে ডিভাইড করা যায়, তাহলে যে ভেলোসিটিটা আসবে তাকে বলা হয় ভি ম্যাক্স বাই 2 হাফ। এইটাকে বলে মাইকেলিস কনস্ট্যান্ট। বলে রাখলাম, পরে প্রয়োজন মতো দেখিয়ে দেবো। মাইকেলিস কনস্ট্যান্ট কি, একটা এনজাইম রিয়াকশনের হাফ অফ দ্য রিয়াকশন, সেটাকে মাইকেলিস কনস্ট্যান্ট রিয়াকশন বলি। দেখাবো, বিষয়গুলোকে ভালো করে আগে বলে রাখলাম, তাহলে বুঝতে সুবিধা হবে। তার সঙ্গে একটা প্রসঙ্গত কথা মনে পড়লো, আমি তোমাদের জানিয়ে রাখি। রেফ্রিজারেটর আমরা যে ইউজ করি, রেফ্রিজারেটরের মধ্যে কি করি, আমরা ফল সবজি এগুলো ঢুকিয়ে রাখি, যাতে করে এগুলো অনেক দিন তাজা থাকে। কিন্তু আমি যদি আমার নর্মাল রুম টেম্পারেচারে রেখে দিই, তাহলে তার রুম টেম্পারেচার নেবে এবং সেখানে
যে এনজাইমগুলো কাজ করছে সেগুলো কাজ করবে, আমাদের স্টার্চকে ডাইজেস্ট করার চেষ্টা করবে, এটা ন্যাচারাল ওয়েতে করে খুব তাড়াতাড়ি সে ফ্রুট বা ভেজিটেবলটা ডিস্ট্রয় হয়ে যেতে পারে। কিন্তু আমরা কি করব, সেটাকে নিয়ে ফ্রিজে রেখে দিই। কি কাজ করে ফ্রিজ? ফ্রিজ এখানে রেফ্রিজারেটর টেম্পারেচারটাকে অনেকটা ডাউন করে দিচ্ছে। যত ডাউন করে দিচ্ছে কি হবে, এনজাইমের রেট অফ রিয়াকশন দ্যাট ইজ ডেল্টা পি বাই ডেল্টা টি বিকাম ভেরি লেস, একদম লেস। যখন করিয়ে দিচ্ছি তখন আমার যে ফ্রুট বা ভেজিটেবল আছে তার ভিতরে যে রিয়াকশন হয়ে সেটাকে পচিয়ে দেওয়ার কথা ছিল, ডাইলুট করে দেওয়ার কথা ছিল, ডাইলুট না করে সেটা সলিডিফাই ফর্মে থাকে। তাহলে এনজাইমের অ্যাকশন আমাদের এভাবে টেম্পারেচার দিয়ে কন্ট্রোল করি। মনে রেখো, ইচ অ্যান্ড এভরি 10 ডিগ্রি টেম্পারেচার আপ অ্যান্ড ডাউনে ভিম্যাক্স ডাবল অর হাফ হয়ে যেতে পারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, এটা দিয়ে রাখলাম। এনজাইমের এই রিয়াকশনগুলো তোমাদের ভালো করে মানতে হবে।